আমরা কি পড়ছিলাম স্যার বলছি ক্লেভিকুলার জয়েন্টটা একটু বলবেন তো? হ্যাঁ ক্লেভিকুলার জয়েন্ট সবই বলবো কয়েকগুলো কোথায় কোন সময় নিয়েছি যাও ক্লেভিকুলার জয়েন্ট ক্লেভিকেলকে অ্যাটাচমেন্ট একটা আমরা কতদূর হার্টবিট গুলো কতদূর করেছিলাম হ্যাঁ ওই যে অবধি না ওই হাতের ফরমেশনটা ফিমার রাডিয়াস মাইনা আপনার কার্পালস মেটাকার্পালস ফ্যালেঞ্জেস এইটা আমরা একটু রিচার্জ করে নিয়ে আরো এগিয়ে যাব ঠিক আছে আগের দিন আমরা স্কেলিটাল সিস্টেমটা করছিলাম অ্যানাটমির একদম সবচেয়ে হিউম্যান বডির যে স্ট্রাকচার যার মাধ্যমে বিল্ড আপ হচ্ছে সেই স্ট্রাকচারটাকে বলছি আমরা স্কেলিটাল সিস্টেম এই স্কেলিটাল সিস্টেমে কি আছে না কতগুলো হাড় আছে যে হাড়গুলো একটা নির্দিষ্ট ওয়েতে সহ্য করে একটা হিউম্যান বডির স্ট্রাকচার তৈরি করেছে ঠিক আছে এবার এইটা স্টাডি করতে গিয়ে আমরা এই স্ট্রাকচারটাকে পার্ট বাই পার্ট ভাগ করে নিয়েছি প্রথমে ভাগ করে নিয়েছিলাম কি স্কাল প্রথমে বলেছিলাম আমরা স্টাডি করব স্কাল এই পুরো যতটা দেখছো এইটাকে বলছি আমরা স্কাল ঠিক আছে কারো কোনো সন্দেহ নেই তো না স্যার না এইবার আরো এগিয়েছি আমরা এই স্কাল বোর্ডটা স্টাডি করতে গিয়ে আমরা স্কাল বোর্ডটাকে দুটো ভাগে ভাগ করেছি কি কি বলে ফেলো ক্রেনিয়াল বোর্ড আর ফেসিয়াল তোমরা যত মুখ খুলবে বা বলতে থাকবে তত এটা ভালো হবে আর কি তোমাদের জন্য আচ্ছা এইবার ক্রেনিয়াল বোনস গুলোর নাম আমরা স্টাডি করেছিলাম তাই তো কি কি নাম বলেছিলাম ক্রেনিয়াল বোনস গুলোর ফ্রন্টাল অক্সিপিটাল প্যারাইটাল আর টেম্পোরাল টেম্পোরা আর স্ফেনয়েড আর ইথময়েড এই ছয়টা বললেই হবে তার মানে আমরা এগুলোর পজিশনও জানি কিরকম না সামনে আছে ফ্রন্টাল অর্থাৎ আমি যদি জিজ্ঞেস করি এই হাড়টার নাম কি তোমরা বলে ফ্রন্টাল এইটার নাম কি এই দুদিকে দুটোই হচ্ছে প্যারাইটাল পিছনের দিকে এইটার নাম অক্সিপিটাল এই কানে যে ফুটো আছে বলেছিলাম ওটা টেম্পোরাল ভেরি গুড এই দেখো বেস অফ দা ব্রেনে একটা প্রজাপতির মতো স্ফেনয়েড আছে আর একটা ইথময়েড আছে ইথময়েড হচ্ছে নাসাল ফ্যারিংসের সঙ্গে যেটা কানেকশন আচ্ছা এই স্ফিনয়েড বোনে একটা খাঁজ আছে সেই খাঁজটার নাম কি বলেছিলাম ইথময়েড স্ফিনয়েড বোনের মধ্যে একটা অ্যাডহেসিভ বোনস কিন্তু স্ফিনয়েড বোনে বলেছিলাম বডির মধ্যে পিটুইটারি গ্ল্যান্ড আছে ফসাল ইয়েস ভেরি গুড সেলা টার্সিকা বলে একটা খাঁজ আছে স্ফিনয়েড অস্থির মধ্যে সেই খাঁজের মধ্যে থাকে আমাদের ইম্পর্টেন্ট একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড দ্যাট ইজ পিটুইটারি গ্ল্যান্ড যেটা আমরা পরবর্তীকালে স্টাডি করব এন্ডোক্রাইন সিস্টেম যখন করব তখন বলব আচ্ছা ফেসিয়াল বোনস গুলো আমরা স্টাডি করতে গিয়ে নামগুলো আমরা জেনেছিলাম আমি যেটা যেটা দেখাচ্ছি সেইটার নাম বলবে শুধু এইটার নাম বলো ম্যান্ডিবল তার উপরে এই গালের হাড়গুলো জাইগোমেট্রিক নাকের হাড় নেসাল আর চোখের হাড় ভেরি গুড তার মানে আমরা ফেসিয়াল বোনস গুলোকে মোটামুটি আয়ত্ত করে ফেলেছি
সবাই ফেলেছো তো? না কিছু যিনি বলছেন সবাই হ্যাঁ হ্যাঁ করে যাবে। ঠিক আছে, তো আমরা স্কাল কোনটা মোটামুটি আমরা আলোচনা করে নিলাম এবং শুধু আলোচনাই করলাম না, মোটামুটি পড়েও ফেললাম। ঠিক আছে, এইবার দেখো এই যে সুপিরিয়র এক্সট্রিমিটি, সুপিরিয়র এক্সট্রিমিটি মানে কি? এই কাঁধ থেকে নিয়ে এই হাত, এই হচ্ছে সুপিরিয়র এক্সট্রিমিটি। স্যার এক মিনিট স্যার, স্ফেনয়েডের কর্নারটা কি নাম বলে? পিটুইটারি গ্ল্যান্ড যেটা বলে, সেলা সেলা টার্সিকা, সেলা টার্সিকা। এই দেখো এই হচ্ছে আপার এক্সট্রিমিটি। ঠিক আছে, এবার আপার এক্সট্রিমিটি তোমরা যখন স্টাডি করবে একদম পিছন থেকে শুরু করবে। পিছনে মানে এই হাড়টা। ঠিক আছে, এই হাড়টা কি হাড়? স্ক্যাপুলা। এটা একটা ট্রায়াঙ্গুলার বোনস, এর মধ্যে এই যে জায়গাটাকে বলছি আমরা গ্লিনয়েড ক্যাভিটি। গ্লিনয়েড ক্যাভিটি এইটা হচ্ছে ল্যাটারাল এন্ডের একটা অংশ। এই তিনটে এন্ড, ঠিক আছে, অর্থাৎ তিনটে অ্যাঙ্গেল, আর এই একটা নিচে একটা। ঠিক আছে, এটা হচ্ছে যেহেতু মিড লাইনের দিকে এটা মিডিয়াল, আর এটা যেহেতু দূরে ল্যাটারাল, যেহেতু নিচে ইনফিরিয়র। এই তিনটে অ্যাঙ্গেল আছে মিডিয়াল, ইনফিরিয়র আর ল্যাটারাল। ল্যাটারাল অ্যাঙ্গেলটার যে বডি মোটা অংশটাকে আমরা হেড হিসাবে কনসিডার করি, আর এই কনস্ট্রিক অংশটাকে নেক বলি, যেখানে এই খাঁজটা রয়েছে এইখানে এই অংশটুকু, এটা উইক পার্ট, এইখানটাকে নেক বলি, বাকিটাকে বলছে আমরা বডি। যে কোনো হাড়ের আমরা যখন আলোচনা করব দেখবেন তিনটে করে ভাগে ভাগ করা হচ্ছে, হেড, নেক আর হচ্ছে বডি, যদি এরকম ফ্ল্যাট বোনস হয়। আর যদি লং বোন হয় তখন আপার এন্ড, লোয়ার এন্ড আর স্যাপ, এই তিনটে ভাগে এরকম ভাবে ভাগ করবো হাড়গুলো। তো এইটার এই যে হাড়ের অনেক অংশগুলো আমাদের আমরা যেটা চিনতে পেরেছি, এটাই আমাদের পক্ষে যথেষ্ট যে এটা স্ক্যাপুলার স্যার উপরটা এইবার যে হেড কোনটা? না, ল্যাটারাল এন্ডটাকে বলছি। ল্যাটারাল এন্ড, মিডিয়াল এন্ড, ইনফিরিয়র এন্ড বা অ্যাঙ্গেল যদি বলি। আচ্ছা, অ্যাঙ্গেল স্যার এই দিক থেকে আমরা বাঁ দিক থেকে ওইটা যেটা আমাদের এইটা কেন মিডিয়াল? এটা মিডিয়াল বর্ডার, কেন? এটা মিড লাইনের নিচে রয়েছে, নিচে এইভাবে আছে, তার মানে এটা কোন দিকে মেলাতে গেলে এটাকে ডান দিকেই আসতে হবে। বাঁ দিকে যদি আসে এটা এই দিকে চলে আসছে, ল্যাটারাল এটা মিডিয়াল হয়ে, তখন এটা বাঁ দিকে হবে না, তাই তো? আবার যদি এটাকে মিলিয়ে এটাও করি তাহলে ভেন্ট্রাল সারফেসটা সামনে চলে আসছে, তো সেটা এটাও হবে না, এটা পিছনে থাকতে হবে, ডরসাল সারফেসটাকে এরকম থাকতে হবে। এরকম থাকতে গেলে এটা যদি ল্যাটারাল এন্ডে আসছে তাহলে এদিকেই আসতে হবে, তার মানে এটা কোন সাইডে হাত? এইভাবে সাইড ডিটারমিনেশন করতে হয় কোন হাতটা কোন দিকে। এটা যদি আমি অ্যাপ্রোচে যদি বলি হোয়াট ইজ দিস, তোমরা বলবে ইট ইজ দ্য রাইট সাইডেড স্ক্যাপুলা, তবে কমপ্লিট আনসার হবে। বুঝতে পেরেছো? এইবার অ্যাটাচমেন্ট, এই হাতটাতে অ্যাটাচমেন্ট কি আছে? বনি অ্যাটাচমেন্ট হিউমারাস হাতে এইটা হচ্ছে গ্লিনয়েড ক্যাভিটি। গ্লিনয়েড ক্যাভিটি আর গ্লিনয়েড GLINOID, গ্লিনয়েড সব পাবে তোমরা, একটু বই ঘাঁটতে হবে তো। এবার হচ্ছে কি গ্লিনয়েড ক্যাভিটি আর্টিকুলেটস উইথ দা, এই যে আপার এন্ডের যে এই অংশটা এটাকে বলি হেড, আর এই হেডেরই সারাউন্ডিং যে কনস্ট্রিক্টেড অংশটাকে বলছি নেক, আর এইগুলোকে বলছি টোকেন্টার। গেটার টোকেন্টার, লেসার টোকেন্টার, এসব নামে করা আছে। কিন্তু এর নেক অ্যানাটমিক্যাল নেক এটা, কিন্তু সার্জিক্যাল নেক হচ্ছে যেটা আমি লাইন দিয়ে গোল করা আছে একটা, এইটা হচ্ছে সার্জিক্যাল নেক। কেন না? ইট ইজ দ্য উইকেস্ট পার্ট অফ দিস বোন। যদি ব্রোকেন হয়, এই হাড়টা যদি ভাঙে তাহলে এই অংশটা দিয়ে ভেঙে যায়, সেই জন্য এটা হচ্ছে সবচেয়ে উইক পার্ট, এইটাকে আমরা সার্জিক্যাল নেক বলি। বুঝতে পেরেছো? কিন্তু অ্যানাটমিক্যাল নেক জাস্ট অ্যাডজেসেন্ট অ্যারাউন্ড দ্য হেড। আর এই এর হেডটা
তোমার হিউমারাসের যে হেডটা it articulates with the glenoid cavity of the scapula forming a joint called shoulder joint. ঠিক আছে, তাহলে শোল্ডার জয়েন্ট যদি বলি কিভাবে ফর্ম হচ্ছে, বলবে যে শোল্ডার জয়েন্ট হচ্ছে আমাদের যে স্ক্যাপুলা হাড়টা আছে তার যে ল্যাটারাল এন্ডে যে গ্লিনয়েড ক্যাভিটি আছে সেই ক্যাভিটির সঙ্গে এই যে হাতের যে হাড় হিউমারাসের হেড, এটা হেড অফ দ্য হিউমারাস আর্টিকুলেট করছে করে শোল্ডার জয়েন্ট। শোল্ডার জয়েন্ট হচ্ছে বল এন্ড সকেট টাইপ অফ জয়েন্ট। শোল্ডার জয়েন্ট কি টাইপের জয়েন্ট? বল এন্ড সকেট। ঠিক আছে, এটা একটা বল আর এই একটা সকেট, বল এন্ড সকেট টাইপ অফ জয়েন্ট, এবং এটা রোটেট করতে পারে চারদিকে। বোঝা গেল? তো 360 ডিগ্রি অ্যাঙ্গেল এটা রোটেট করতে পারে। আচ্ছা, আর কি বডি অ্যাটাচমেন্ট আছে এটার? এটার আর কি বোনসে কোনো বোনের সঙ্গে যুক্ত হয়? স্ক্যাপুলা, এটা তো স্ক্যাপুলা, ক্ল্যাভিকেল হাড়টা এইরকম এরকম সাইজে, এইখান থেকে নিয়ে এই অবধি। এই যে এটা হচ্ছে মিডিয়াল এন্ড, ক্ল্যাভিকেলটা এখানে নেই, এই যে উঁচু হয়ে আছে দ্যাট ইজ মিডিয়াল এন্ড, আর এদিকে হচ্ছে ল্যাটারাল এন্ড। এই ল্যাটারাল এন্ডটা কোথায় যুক্ত হয়? এই যে অ্যাক্রোমিয়ান প্রসেস, এই যে হাড়টার এই যে প্রজেকশনটা, এই অংশটাকে বলছি আমরা, এই প্রসেসটাকে বলছি আমরা অ্যাক্রোমিয়ান প্রসেস। এই অ্যাক্রোমিয়ান প্রসেসের এই টিপে এখানে দেখো একটা প্যাসেজ আছে, এটাকে বলি আমরা ক্ল্যাভিকুলার প্যাসেজ। এই আমি যেখানে আঙুল দিচ্ছি একটু মসৃণ জায়গা আছে, প্যাসেজ গুলো সাধারণত মসৃণ হয়। এই মসৃণ জায়গাটাতে ওই যে ক্ল্যাভিকেলের ল্যাটারাল এন্ডটা এখানে এসে যুক্ত হয়, আর মিডিয়াল এন্ডটা এভাবে গিয়ে স্টার্নামের যে ম্যানুব্রিয়াম স্টার্নি আছে তার ল্যাটারাল যে কর্নু আছে সেইখানে জাস্ট ইন ফ্রন্ট অফ দা ফার্স্ট রিবস, ফার্স্ট রিব যেখানে যুক্ত হচ্ছে প্রাচীনগত স্টার্নামে যুক্ত হবে, একসাথে ওরা প্যারালালি যুক্ত হয়। পিছনে ফার্স্ট রিবটা থাকে, তার সামনে দিয়ে এসে এই যে এটা ক্ল্যাভিকলটা বা কলার বোনটা যুক্ত হয় এখানে। তাহলে কলার বোন এদিকে যেমন স্টার্নামের সঙ্গে যুক্ত হচ্ছে, এদিকে কোন কোন সেকশনে যুক্ত হচ্ছে? স্ক্যাপুলা। ওই জয়েন্ট বোঝা যাচ্ছে? জয়েন্টটা কি বলছেন? কোনটা? ক্লাভিকেল থেকে স্ক্যাপুলার সাথে ল্যাটারাল, এটা স্টার্নো ক্ল্যাভিকুলার জয়েন্ট। না পিছনে ক্লাভিকেলের সাথে ল্যাটারাল এন্ডে যেটা জয়েন্ট করছে, ল্যাটারাল হ্যাঁ ল্যাটারাল অ্যাক্রোমিও ক্ল্যাভিকুলার জয়েন্ট। অ্যাক্রোমিও এটা হচ্ছে অ্যাক্রোমিয়াল প্রসেস, তো এর নাম অনুসারে হয়েছে অ্যাক্রোমিও ক্ল্যাভিকুলার জয়েন্ট। বুঝতে পেরেছো? এটা তো স্ক্যাপুলা, অ্যাকচুয়ালি স্ক্যাপুলো ক্ল্যাভিকুলার হওয়া উচিত ছিল, কিন্তু এখানে নামটা একবারে আরো আর্টিকুলার করে দেওয়া হয়েছে যে এটা হচ্ছে অ্যাক্রোমিয়াল প্রসেস। যেহেতু এই অ্যাক্রোমিয়াল প্রসেসের সঙ্গে যুক্ত হচ্ছে, সেই জন্য এই জয়েন্টটার নাম দেওয়া হয়েছে অ্যাক্রোমিও ক্ল্যাভিকুলার জয়েন্ট। বুঝতে পেরেছো? আর সামনে আছে স্টার্নো ক্ল্যাভিকুলার জয়েন্ট। তাহলে ক্ল্যাভিকেল কিভাবে অ্যাটাচ হচ্ছে আপনি যে প্রত্যেকটা বলেছেন বুঝতে পারা গেল? ঠিক আছে, তাহলে এই হাড়টা সম্বন্ধে আমরা জানলাম, এটা রাইট সাইডের স্ক্যাপুলা। এই হাড়টার বনি অ্যাটাচমেন্ট আমরা জানলাম, এই হাড়টা কোন কোন হাড়ের সঙ্গে যুক্ত হয়। এইখানে বলবে গ্লিনয়েড ক্যাভিটি হেড অফ দ্য হিউমারাসের সঙ্গে যুক্ত হয়ে শোল্ডার জয়েন্ট তৈরি করে, আর এই যে অ্যাক্রোমিয়ান প্রসেসের টিপ, এই টিপের সঙ্গে ক্ল্যাভিকুলার ল্যাটারাল অ্যাঙ্গেল যুক্ত হয়ে অ্যাক্রোমিও ক্ল্যাভিকুলার জয়েন্ট তৈরি। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। এই হাড়টা হয়ে গেল, এইগুলো ক্রেনিয়াল বোনস গুলো হয়ে গেল। ক্রেনিয়াল বোনস এর একটা কোশ্চেন থাকে, ক্রেনিয়াল বোনস এর মধ্যে যে ফেসিয়াল বোনস আছে, সেই ফেসিয়াল বোনস এর মধ্যে দুটো হাড় আছে, তার মধ্যে দাঁতগুলো থাকে, সেই হাড়গুলোর নাম কি? ম্যাক্সিলা ম্যান্ডিবল, ম্যাক্সিলা আর ম্যান্ডিবল দুটো বলতে, ম্যাক্সিলা বলে থেকে গেলে হবে না। ম্যাক্সিলাতে
16টা, ম্যান্ডিবেলে 16টা, মোট 32টা দাঁত আছে। তারপরে কোশ্চেন কি হবে? হ্যাঁ তারপরে কোশ্চেনটা কি হবে? দাঁত অপোকা, আচ্ছা। দাঁত অপোকা। তখন কি বলবে? incised canine premolar molar ইনসাইড কেনাই premolar Premolar, molar। কটা সংখ্যায় থাকে? স্যার 8 আটটা সেকশন 8টার মধ্যে চারটে। 8টার মধ্যে ফর্মুলা ফর্মুলা স্যার আমরা হচ্ছে 2 দুই 2 এক 2 1 দুই তিন ভেরি 2 1 2 3 তারা পুরো দরকার একদম ধীরে ধীরে সঠিকটা বলুন। 2 1 2 3 2 হচ্ছে ইনসাইড, 1 হচ্ছে কেনাইন, 2 হচ্ছে প্রিমোলার আর 3 হচ্ছে মোলার। এটা হচ্ছে 1 কোয়াড্রেন্ট, একটা কোয়াড্রেন্টের মানে সংখ্যা। বুঝে গেল? আচ্ছা, ডেন্টাল ফর্মুলা আমরা জেনে গেলাম। তার মানে এই হাড়টা সম্বন্ধে হ্যাঁ আরো একটা কোশ্চেন রয়ে গেল, সেটা হচ্ছে কানের ভেতরে ছোট 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 তিনটে হাড়ের টুকরো থাকে। ঠিক আছে, সেই হাড় তিনটের নাম কি? ইনকাস medius stapes প্রথমে হবে মেলিয়াস, তারপর তারপর incus, মেলিয়াসটা থাকে, তারপর ইনকাসটা থাকে, তারপর স্টেপিসটা থাকে। the smallest bone in human body Smallest bone of the human body is স্টেপিস। স্টেপিস। ভেরি গুড। তার মানে পুরো স্কাল বোনটা সম্বন্ধে আমরা বেশ ভালো রকম ভাবে বুঝে গেলাম। এইবার হচ্ছে সুপিরিয়র এক্সট্রিমিটি শুরুয়াত হচ্ছে ক্যাপুলাস। ক্যাপুলাস সম্বন্ধে আমরা পড়ে ফেলেছি। এই ক্যাপুলার সঙ্গে হিউমারাস যুক্ত হয়ে শোল্ডার জয়েন্ট তৈরি করলো, এটাও পড়ে ফেললাম। এইবার এই যে হিউমারাস, এটা একটা লং বোন। যদি বলে এটা কি কি টাইপের বোন? long এটা কি টাইপের বোন? সেটা flat ফ্ল্যাট বোন। ভেরি গুড। এগুলো সব ফ্ল্যাট বোন। ঠিক আছে, আর এটা হচ্ছে লং। যে কোনো লং বোনের একটা বেসিক ফর্মুলা বলে দিচ্ছি, যখন ডেসক্রিপশন আমরা করব তখন বলবো এটা তিনটে অংশ, আপার এন্ড, লোয়ার এন্ড আর স্যান্ড। এরকম ভাবে করব। বুঝে গেল? হ্যাঁ, আচ্ছা। আর কি বলবো? এই তো উপরের দিকটা আপার এন্ড, নিচেরটা লোয়ার এন্ড। তাও বলতো এখানে না, এখানে যদি যখন তোমরা এর সঙ্গে এই তো রেডিয়াস আলাদা পড়বে, রেডিয়াস আলাদা দেখো এরকম থাকে। এটা উপরে, এটা আপারে, এটা লোয়ারে, এটা স্যাপ। আপারে, লোয়ারে, স্যাপ। upper আপার এন্ড, ই এন ডি এন্ড, লোয়ার এন্ড আর স্যাপ, সব লং বোনেরই তিনটে করে অংশ। এবার এইটা বুঝবো কি করে? এইটা কি করে বুঝবো? তার কোন দিকটা আপার এন্ড, কোন দিকটা লোয়ার এন্ড? স্যার upper যেখানে কানেক্ট চলে গেলে ওই খাঁজ মতো এও তো কানেক্ট হয়, এও কানেক্ট হয়। বুঝবো কি করে? এর নাম কি? রেডিয়াস। Radius। রেডিয়াস মানে কি? গোল। দেখো আপার এন্ডটা পুরো গোল, লোয়ার এন্ডটা এক্সপ্যান্ডেড। তাহলে এইটা মনে রাখতে হবে, রেডিয়াস মানে হচ্ছে গোলাকৃতি অংশের উপরে থাকবে, তার মানে এটা হচ্ছে আপার এন্ড, এটা লোয়ার এন্ড। এইভাবে মনে রাখতে হবে। আচ্ছা, এই এই তিনটে হাড়ের একটা জিনিস কিরকম ভাবে যে কার সাথে অ্যাটাচ হয়ে থাকে। উপরের অ্যাটাচমেন্ট আমরা অলরেডি বলে ফেলেছি, তাই তো? হিউমারাসের আপার এন্ডের অ্যাটাচমেন্ট আমরা বলে ফেলেছি। লোয়ার এন্ডে সাধারণত হিউমারাসের দুটো হাড় যুক্ত থাকে। ঠিক আছে, দুটো হাড় যুক্ত থাকে কিভাবে? রেডিয়াস আর আলনা রেডিয়াস। এইটা হচ্ছে আলনা। কেন? এটা আলাদা তাপ। উপরে তাক আছে, দেখো তাকের মতো অংশটা আমরা আলনা। এখানে এটা একটা নচ। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার এইখানে, এটা হচ্ছে এইরকম ভাবে থাকবে। দেখো হ্যাঁ, এই অংশটা দেখো ফাঁকা পড়ে আছে, দেখেছো? এটা হচ্ছে, এটা কি বললাম? ওটা আলনা আলনা। আলনার
এইটা হচ্ছে তোমার এই যে এখানে রেডিও আলনার জয়েন্ট, রেডিও আলনার জয়েন্ট কিন্তু হিউম্যারাসের সঙ্গে যুক্ত হচ্ছে তো। কোথায়? সরি হিউমারো, সরি এটা হচ্ছে হিউমারো রেডিয়াল জয়েন্ট। রেডিও আলনার জয়েন্ট যখন বলেছি নিশ্চয়ই একটা ব্যাপার আছে। দেখো এখানে একটা খাঁজ আছে, এই সাইডে এই খাঁজটা এর সঙ্গে যুক্ত থাকে। এই অংশটা হচ্ছে রেডিও আলনার জয়েন্ট। কিন্তু নিচে দেখো আবার যুক্ত হয়েছে, নিচেও রেডিও আলনার জয়েন্ট। বুঝবো কি করে? সেই জন্য আমরা নামকরণ করেছি, উপরেরটা হবে আপার রেডিও আলনার জয়েন্ট, নিচেরটা হবে লোয়ার রেডিও আলনার জয়েন্ট। হবে পরিষ্কার জিনিসটা? তাহলে বনি অ্যাটাচমেন্ট গুলো এই যে আমি যেমন ধরেছি, দেখো এই হাড়টা এইরকম থাকে, এইখানে জুড়ে থাকে, এইখানে জুড়ে থাকে। আর দেখো এইদিকে ধারালো একটা করে বর্ডার দেখা যাচ্ছে দুটো হাড়ের। এই ধারালো বর্ডারে একটা পাতলা টাপ মেমব্রেন দিয়ে এরা দুজনে বাঁধা থাকে। একে বলা হয়, যেহেতু এটা দুটো হাড়ের মধ্যবর্তী যে কোনো মেমব্রেনকে আমরা বলি ইন্টার অসিয়াস মেমব্রেন। অস মানে হাড়, ইন্টার মানে মাঝে, দুটো হাড়ের মাঝে যখন একটা এরকম পর্দা দিয়ে মেমব্রেন দিয়ে অ্যাটাচ হয়ে থাকছে, যুক্ত হয়ে থাকছে, তখন সেই পর্দাটার নাম আমরা বলি ইন্টার অসিয়াস মেমব্রেন। সর্বত্র অন্য কোনো হাড়ে যখন দুটো হাড়ের মাঝে এরকম সাদা পাতলা পর্দা দিয়ে বাঁধা থাকবে, সেটাকেও আমরা ওই ইন্টার অসিয়াস মেমব্রেনই বলবো। বুঝা গেল? তাহলে হ্যাঁ, এইটা হচ্ছে অ্যানাটমিক গুরুত্ব। এখান থেকে একটা জিনিস যে আমরা এখানে জয়েন্টটা যেহেতু দুটো হাড়ের মধ্যে দুটো জায়গায় জয়েন্ট হচ্ছে, সেহেতু তো এক হতে পারে না। আর এক হলে আমি বুঝবোটা কি করবো? সেই জন্য অটোমেটিক্যালি উপরে যে জয়েন্ট হচ্ছে দ্যাট ইজ আপার রেডিও আলনার, আর নিচে যেহেতু জয়েন্ট হচ্ছে নিচেটা হচ্ছে লোয়ার রেডিও আলনার জয়েন্ট। এরা পাশাপাশি এরকম থাকে। রেডিয়াস থাকে ল্যাটারাল, আলনা থাকে মিডিয়াল। ঠিক আছে? অ্যানাটমিক্যালি যদি বলে তখন বলবে আলনা থাকে স্যার মিডিয়ালি আর রেডিয়াস থাকে ল্যাটারালি। আমরা চেনার জন্য পুরামূল কেরামূল ব্যবহার করে নিয়েছি। অর্থাৎ রেডিয়াস থাকবে, রেডিয়াস কেরামূলের দিকে আলনা থাকে। আলনা অলওয়েজ হ্যাঙ্গিং, মানে আউটসাইড, আউটসাইড নয়। হ্যাঁ, আলনা নিচে দিকটা কোনটা? এটা তো হ্যাঁ, ওরা আমাদের নিচটা আলনা। পুরোটাই তো আলনা। হ্যাঁ, আমি তো বলেছি উপরে, মানে থাম্বের সঙ্গে যেটা কানেক্টেড দিতে রেডিয়াস। উপরে নিচে ব্যাপার নেই, যেখানে এরকম ব্যাপার আছে মিডিয়াল ল্যাটারাল। আমি তোমাদের বোঝার সুবিধা এখানে যে কোনো পজিশনে যদি থাকে, হ্যাঁ, তখন তুমি কিভাবে ডিসক্রিমিনেট করবে, তাই না? অ্যানাটমিক্যাল পজিশন তো এরকম আগে ছিল, এই যেটা সামনে দিকে থাকে। পুরো আমাদেরটা অলওয়েজ রেডিয়াস। আর তার মানে রেডিয়াস ল্যাটারাল চলে যাচ্ছে, ল্যাটারাল হয়ে যাচ্ছে, আলনা মিডিয়াল চলে যাচ্ছে। তাই অ্যানাটমিক্যালি আলনা হচ্ছে মিডিয়াল থাকে, ল্যাটারাল থাকে রেডিয়াস। এটা পরিষ্কার? আমি চেনার জন্য বলেছিলাম এই বুড়ামূলটা যেদিকে তার বুড়ামূলের গোড়ায় যে হাড়টা এসে মিশছে সে হচ্ছে রেডিয়াস, আর কেরামূলের দিকে হাড়টা যে এসে মিশছে সে হচ্ছে ল্যাটারাল। তাহলে আমি যখন বলি হাড়ে এখানে যে দুটো হাড় আছে নাম কি, তখন তোমরা বলবে এটা হচ্ছে রেডিয়াস, এটা আলনা। আর এই জন্যই এই রেডিয়াস বোনের উপর দিয়ে আর্টারিটা গেছে রেডিয়াল আর্টারি। তাহলে কি একটা জিনিস জানলে ওই লগে 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 আমরা অনেক ছেড়ে যাব, কারণ ওই ভাবেই তার নাম্বার গুলো হয়ে গেছে। তাহলে আলনা অলওয়েজ রেডিয়াস অলওয়েজ ল্যাটারাল, আলনা অলওয়েজ মিডিয়াল। ঠিক আছে? আচ্ছা, এইখানে এসে আমরা বলেছিলাম যে ছোট ছোট কুচো কুচো হাড় থাকে,
দুটো রোতে সজ্জিত থাকে তাদের বলি আমরা কার্পাল বোন, সংখ্যায় 8টায়। ঠিক আছে, এই কার্পাল থেকে আবার যে হাড়গুলো বেরোচ্ছে তাকে বলেছিলাম মেটাকার্পাল। মেটাকার্পাল থেকে যে আঙুল তৈরি হচ্ছে ফ্যালেঞ্জ। ঠিক আছে, এবার ফ্যালেঞ্জের 4টে আঙুলে 3টে করে ফ্যালেঞ্জ থাকে, হাতে শুধু 2টো থাকে, তার মানে 14টা করে ফ্যালেঞ্জ থাকে এক একটা হাতে। এই অবধি আমি বলে ফেলেছিলাম। ঠিক আছে, এই অবধি আবার আমরা রিক্যাপিচুলেট করে নিলাম মোটামুটি হাড়গুলোর কোন কোন পজিশন। আমি যদি বলি রেডিয়াস কোথায় আছে, তখন তুমি নিজের বডিকে দেখাবে যে এইটা স্যার এইখান থেকে স্যার এইখানে এই যে ল্যাটারাল যে হাড়টা আছে এর নাম রেডিয়াস। তাহলে আল্লাহ কোথায় থাকে, স্যার এই জয়েন্ট আর এই জয়েন্ট, এই জয়েন্টের নাম কি বলেছি, জয়েন্টের নাম কি বলেছি। এই টোটাল জয়েন্টটা এখানে ফর্মেশন খুব কমপ্লিকেটেড, কারণ এখানে অনেকগুলো বনি জয়েন্ট সংমিশ্রণে একটা জয়েন্ট তৈরি হচ্ছে, এলবো জয়েন্ট। ঠিক আছে, এলবো জয়েন্টেরই ওটা একটা অংশ। রেডিও আল্লাহ, তারপরে হিউমারো রেডিয়াল, হিউমারো আল্লাহ, হ্যাঁ এরকম সব অংশ আছে। তারা সব একসাথে যে জয়েন্টটা তৈরি করছে সেটাকে আমরা বলছি এলবো জয়েন্ট। এর টাইপ কি, এটা হিঞ্জ জয়েন্ট। হিঞ্জ দেখো এই যে এটা আছে লক হয়ে যাচ্ছে এখানে, এই এসে এদিকে যেতে গেলে এই এসে লক হয়ে গেল, ওদিকে যেতে গেলে এই হাড়টাকে ভেঙে যেতে হবে, বুঝতে পেরেছো? তো সেই জন্য এই যে এইরকম টাইপের যেগুলো কবজার মতো কাজ করে যে জয়েন্ট গুলো, সেই জয়েন্ট গুলোকে আমরা বলি হিঞ্জ জয়েন্ট। তাহলে এলবো জয়েন্ট কি প্রকৃতির জয়েন্ট, হিঞ্জ জয়েন্ট। শোল্ডার জয়েন্ট কি প্রকৃতির জয়েন্ট, শোল্ডার হচ্ছে আমরা বল এন্ড সকেট। ঠিক আছে, তো এইভাবে তোমরা জিনিসগুলোকে মনে রাখবে। হিঞ্জ মানে হচ্ছে জানবে 90 ডিগ্রি কি 180 ডিগ্রি কি আটকে যাবে, এরকম হবে সামনে থেকে একটা দিকে আটকে যাবে, অর্থাৎ এটা সোজাসুজি হবে, মানে 180 অবধি যাবে অ্যাঙ্গেল, তারপরে আর যাবে। ঠিক আছে, তো সেরকম একটা জয়েন্ট হচ্ছে তোমার এলবো জয়েন্ট। ঠিক আছে, আচ্ছা এই জয়েন্টের নাম কি, রিস্ট জয়েন্ট। এটা কিভাবে ফর্মেশন হয়েছে, কার্পাস আর মেটাকার্পাস না মেটাকার্পোফ্যারিঞ্জিয়াল জয়েন্টটা রিস্টের মধ্যে পড়ছে না, রিস্টের মধ্যে পড়ছে এই যে রেডিও আলনার উইথ মেটাকার্পাস। বুঝে গেল, রেডিয়াস আলনা আর মেটাকার্পাস এই গুলো নিয়ে হচ্ছে তোমার রিস্ট জয়েন্ট। কার্পাসটা পড়ছে না, হ্যাঁ পড়ছে, সেটাই তো কার্পাল জয়েন্ট। কার্পাল আর মেটাকার্পাস। তাই বললাম, কার্পাল, ভেরি গুড। আমি এটা ভুল বলছি, মানে রেডিয়াস আল্লাহ কার্পাল এই তিনটে গুণের সংমিশ্রণে হচ্ছে রিস্ট জয়েন্ট। আর মেটাকার্পাল জয়েন্ট যেটা ওটা আলাদা, ওটা রিস্ট জয়েন্টের মধ্যে পড়ছে না। ঠিক আছে, তো এইটা এলবো জয়েন্ট, রিস্ট জয়েন্ট, এটা এলবো জয়েন্ট, এটা শোল্ডার জয়েন্ট। তাহলে আপার এক্সট্রিমিটিতে আমরা আমাদের শরীরের তিনটে বড় বড় জয়েন্ট নাম জেনে গেলাম। কি কি, শোল্ডার জয়েন্ট, এলবো জয়েন্ট, রিস্ট জয়েন্ট। এরা হচ্ছে আমাদের বিগ জয়েন্ট শরীরের আপার এক্সট্রিমিটির মধ্যে। আচ্ছা, এরপরে আমরা বডি যে ট্রাম, এই যে দেহটা তৈরি হয়েছে তার ভেতরের হাড়গুলো কি আছে সেগুলো সম্বন্ধে জানবো। ঠিক আছে, তো এখানে সমস্ত নেই আপার এক্সট্রিমিটি মোটামুটি কত অবধি যায়, চেস্ট ক্যাভিটি পর্যন্ত না, এইটা বলে ফেললাম তো, মানে শুধু এই টি শেপটা, ইয়েস হ্যাঁ, মানে দ্যাট ইজ ডানা, জাস্ট ব্রেন অফ ডানা হচ্ছে আপার এক্সট্রিমিটি। ওই স্ক্যাপুলা, হিউমারাস, রেডিয়াস, আল্লা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালেঞ্জিস, এই এতগুলো নাম বলবে আপার এক্সট্রিমিটি। মনে থাকবে, স্কাল, ক্রেনিয়াম, ফেসিয়াল। এইবার দেহকাণ্ডটা, দেহকাণ্ডটা কিরকম ভাবে আছে দেখো, পিঠের দিকে একটা কলাম আছে, ভার্টিকাল কলাম, তাই তো, আর কি আছে
সামনের দিকে একটা বড় হাড় আছে স্টার্নাম। এই স্টার্নামের সঙ্গে কিছু হাড় ভার্টিব্রাল কলামের সঙ্গে যুক্ত হয়ে একটা খাঁচা তৈরি করেছে, তাকে বলছি থোরাসিক কেজ। আর কি হয়েছে না, এই যে কলামটা সোজা এসে আমাদের কোমর তৈরি হয়েছে, পেলভিস। এই পেলভিসের এখানে কি হয়েছে না, একটা পেলভিস আছে, যে পেলভিসের মেন তিনটে হাড় আছে। একটা হচ্ছে পিছনে ট্রায়াঙ্গুলার, ওটাকে বলছি আমরা স্যাক্রাম, যেটা ওই কলামেরই একটা অংশ ধরছি আমরা, ভার্টিব্রাল কলামেরই একটা অংশ ধরছি স্যাক্রাম। এই স্যাক্রামের দু সাইড থেকে দুটো হিপ বোন যুক্ত হয়েছে, হয়ে একটা পেলভিস তৈরি হয়েছে। এই হিপ বোন নিয়ে আর এই পায়ের হাড়গুলো নিয়ে যে অংশটা তৈরি হচ্ছে, that is called lower extremity। বুঝে গেল? হিপ বোনটা দুটো ভাগে, দুটো জায়গাতে আমরা ইনক্লুড করে দিতে পারি। একটা হচ্ছে বনি পেলভিস, সেখানে হিপ বোন হতে যেতে পারে, আবার লোয়ার এক্সট্রিমিটিস, সেখানেও হিপ বোন আলাদা আলাদা করে যখন আমরা আলোচনা করব। তার মানে আমরা এই যোগকাণ্ডটাতে আমরা আপাতত পেলভিস অব্দি এলাম, তাতে কতগুলো হাড় পেয়েছি বলে গেল। পেলভিসে পুরো বডি কাণ্ডটার মধ্যে পেলভিস অব্দি এলাম আমরা। আপার এক্সট্রিমিটি আর স্কাল বোন করা হয়ে গেছে আমাদের। ভার্টিব্রাল বড় 33টা আছে। ইয়েস, 7 12 5 5 4 প্রথমে বলবে আমরা পিছনের যে কলামটা, সেটাকে আমরা বলি ভার্টিব্রাল কলাম। এই ভার্টিব্রাল কলামে 5 প্রকারের হাড় দিয়ে তৈরি। যেরকম ভাবে বলি 5 প্রকারের হাড় দিয়ে তৈরি। একদম যেটা ঘাড়ে, যেটার সঙ্গে তোমার এই অক্সিপিটাল, যেটা অক্সিপিটাল বোনসের যে শেষ হয়েছে তারপর থেকে শুরু হয়েছে, হ্যাঁ, শুরু হয়ে 7খানা ছোট ছোট খণ্ড যুক্ত হয়ে একটা অংশ তৈরি করেছে ভার্টিব্রাল কলামে, দ্যাট ইজ কল্ড সার্ভাইকাল পার্ট বা সার্ভাইকাল অংশ। এই সার্ভাইকাল অংশের প্রথমটাকে বলছি আমরা C1 বা ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা বা অ্যাটলাস, আর একদম শেষেরটাকে বলছি C7। C7 মানে 7 সার্ভাইকাল ভার্টিব্রা। বাকি হ্যাঁ 7টা 1 2 3 4 5 6 7 করে নাম করেছি। তার মধ্যে প্রথম দুটোর ইন্ডিভিজুয়াল নেম আছে। প্রথম দুটো অ্যাটলাস আর অ্যাক্সিস। অ্যাটলাস কেন না, সেই প্রথম মানে প্রথম হাড় যে এই স্কাল বোনটাকে ধরে থাকছে, সেই জন্য এর নাম দেওয়া হয়েছে অ্যাটলাস। অ্যাক্সিস কেন না, 2 নম্বর সার্ভাইকাল ভার্টিব্রা তার একটা ওডোন্টয়েড প্রসেস আছে, যে প্রসেসটা অ্যাক্সিস হিসাবে কাজ করে এবং যাকে কেন্দ্র করে ওই কালবোনটা ধরে। কারণ ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা ফিক্সড উইথ দ্য অক্সিপিটাল কন্ডাইল। অক্সিপিটাল যে কন্ডাইল আছে দুখানা, যার উপরে ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রার উপরে এই অক্সিপিটাল হাড়টা কেন পুরো স্কাল বোনটা মেকানিক্যাল এটা নিচ্ছে, ওয়েটটা নিচ্ছে, সেই দুটো এরকম উঁচু উঁচু অংশ আছে, তাকে বলি আমরা, এখানে ভেঙে গেছে তাই দেখাতে পারিনি, অক্সিপিটাল তোমার কি বললাম কন্ডাইল। এই অক্সিপিটাল কন্ডাইলটা এর সঙ্গে আমাদের যে ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা একদম পুরো রিংয়ের মতো, আংটির মতো, দেয়ার ইজ নো বডি, বডি নেই, ওর সঙ্গে সাঁটা আছে একটা ফিক্সড হয়ে আছে। ও কিন্তু নড়ে না চড়ে, ও স্কালের সঙ্গেই নড়াচড়া করে। বোঝা গেল? কাকে কেন্দ্র করে? ওডোন্টয়েড প্রসেস অফ দ্য সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রা, দ্যাট ইজ অ্যাক্সিস। অ্যাক্সিসকে কেন্দ্র করে এরকম ভাবে ঘোরাঘুরি করে। মানে ওটা কি অ্যাটলান্টো অ্যাক্সিয়াল জয়েন্ট? অ্যাটলান্টো অ্যাক্সিয়াল জয়েন্ট, দ্যাট ইজ পিভট টাইপ অফ জয়েন্ট। যদি বলে না পিভট জয়েন্ট নাম শুনেছো তো? এই যেমন হিঞ্জ জয়েন্ট বললাম, বল এন্ড সকেট টাইপের জয়েন্ট বললাম, সেম পিভট জয়েন্ট। পিভট জয়েন্টের একদম মানে যে কোনো একটা অ্যাক্সিসকে কেন্দ্র করে যখন রোটেট করছে আর এই অংশগুলো, তখন সেই জয়েন্টটাকে আমরা বলি পিভট জয়েন্ট। এটা একটা আদর্শ উদাহরণ। অ্যাটলান্টো অ্যাক্সিয়াল জয়েন্ট হচ্ছে পিভট টাইপ অফ জয়েন্ট, যেটা তোমার এই যে আমাদের স্কাল বোনকে পুরো ঘাড়ের সঙ্গে ঘোরাতে সাহায্য করছে। এই যে জয়েন্টটা বোঝা গেল?
এইবার আমরা কলামটাতে চলে এসেছি, প্রথম অংশটা আমরা গেলাম পার হয়ে, যে প্রথমে 7টা সার্ভাইকাল ভার্টিব্রা থাকে, তারপর 12টা থোরাসিক ভার্টিব্রা থাকে। থোরাসিক ভার্টিব্রা চিনব কি করে? না, যতগুলো ভার্টিব্রা আছে 33টা, তার মধ্যে একমাত্র থোরাসিক ভার্টিব্রা দু সাইডে লিফগুলো যুক্ত হবে, আর অন্য কোনো এর মধ্যে এইখান থেকে আমরা আইডেন্টিফাই করতে পারি যে এটিতে থোরাসিক ভার্টিব্রা। কারণ বডির ল্যাটারাল সাইডে তোমার ফ্যাসেট ফর দ্য রিবস থাকবে, আর অন্য কোনো ভার্টিব্রার গায়ে এই রিবসের জন্য কোনো ফ্যাসেট থাকবে না। এইখান থেকে আমরা আইডেন্টিফাই করে দিতে পারি। বুঝে গেল? এইবার লাম্বার আছে 5খানা, তার বডিগুলো বেশ মজবুত, কারণ থোরাসিক ভার্টিব্রার যে 12 থোরাসিক ভার্টিব্রা, তার বডির সঙ্গে ফার্স্ট লাম্বার ভার্টিব্রার বডির কোনো পার্থক্য নেই। চিনির ক্ষেত্রে উইক আছে, ফার্স্ট লাম্বার ভার্টিব্রার সাইডে কোনো রিসের জন্য ফ্যাসেট নেই, হয়তো 12 ওইখানে পার্থক্য দেয়। এইরকম টেবিলে ধরে রাখ, এবং বডি দুটো ফেলে রাখ, চেনো কোনটা থোরাসিক কোনটা এ, জানলেই বলে দিতে পারবে, না জানলে বলতে পারবে না। কারণ দিতে 12 থোরাসিক ভার্টিব্রা আর ফার্স্ট লাম্বার ভার্টিব্রা বডির সাইডে কোনো পার্থক্য নেই, প্রায় এক। অতএব ওই পয়েন্টটা দেখে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে এটার গায়ে রিবসের জন্য ফ্যাসেট আছে, ফার্স্ট লাম্বার ভার্টিব্রার গায়ে বডির গায়ে রিবসের জন্য কোনো ফ্যাসেট নেই। ঠিক আছে? কি বলে রিবস ফ্যাসেট? ফ্যাসেট ফর দ্য রিবস, রিবসের জন্য যে ফ্যাসেট, সেটা একমাত্র 12টা থোরাসিক ভার্টিব্রার মধ্যে থাকবে। কেন না, আমাদের শরীরে 12 জোড়া রিবস আছে, 12 জোড়া রিবস আছে, যারা কিনা স্টার্নামের সঙ্গে যুক্ত হচ্ছে সামনের দিকে, আর পিছনের দিকে বডি অফ দ্য ভার্টিব্রার সঙ্গে যুক্ত হচ্ছে, কিন্তু সবাই স্টার্নামের সঙ্গে ডাইরেক্ট যুক্ত হতে পারছে না। প্রথম 7 জন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এন্ড সিক্স, 7, এই 7টা প্রথম ভার্টিব্রা এরা স্টার্নামকে পাচ্ছে ডাইরেক্ট। সেই জন্য এই প্রথম 7টা রিবসকে আমরা বলি ট্রু রিবস বা টিপিক্যাল রিবস। বাকি 5টাকে বলছি ফলস বা নো ফলস বা অ্যাটিপিক্যাল। প্রোটিন আসবে তোমার কথা আসবে। এই অ্যাটিপিক্যাল যে 5 জোড়া আছে, এই 5 জোড়া আবার বিভিন্ন প্রকৃতি। যেমন হচ্ছে তোমার 8 নম্বর 7 নম্বরের সাথে যুক্ত হচ্ছে, 9 নম্বর 8 নম্বরের সাথে যুক্ত হচ্ছে, 10 নম্বর 9 নম্বরের সাথে যুক্ত হচ্ছে। আর পিছনে কিন্তু ভার্টিব্রার সঙ্গে যুক্ত। সামনে এরা ডাইরেক্ট তখন আর স্টার্নামকে পেলো না, যে যা রিবসকে পেয়ে গেল, করেসপন্ডিং যে আগের রিবসটাকে পেয়ে গেল, সেখানে জুড়ে গেল, বেলেখাটা চলে যাচ্ছে, হাড়ের খাঁচা সরে যাচ্ছে আস্তে আস্তে, অ্যাবডোমেনকে জায়গা দিচ্ছে। এদেরকে বলছি পেছনে ভার্টিব্রা, সামনে রিবস কন্ড্রায়াম। তো ভার্টিব্রো কন্ড্রাল, তার মানে 8, 9, 10 এই 3 জোড়া রিবসকে আমরা কি বলবো? ভার্টিব্রো কন্ড্রাল রিবস। ভার্টিব্রো কন্ড্রাল রিবস কেন না, ওরা পিছনের দিকে ভার্টিব্রার সঙ্গে যুক্ত আর সামনে রিবসের সঙ্গে যুক্ত, তাই এদেরকে বলবো না ভার্টিব্রো কন্ড্রাল রিবস। তাহলে থোরাক্সের সম্পর্কে 7খানা থাকে কানেকশন, তাই ডাইরেক্ট থোরাক্স না, স্টার্নামের সঙ্গে। কারণ থোরাক্সে কটা থাকে? থোরাক্স বলে কি জিনিস? থোরাক্স হচ্ছে অঞ্চল। আমি ওটা বলছি না স্যার, আমার যে ভার্টিবাল কলাম, হ্যাঁ, যে 12টা যে থোরাক্স আছে, থোরাক্সের মধ্যে কটা এখানে ভুল হচ্ছে। 12 থোরাক্স বলে কিছু নেই। থোরাক্স থোরাসিক ভার্টিব্রা, হ্যাঁ থোরাসিক পিছনে হ্যাঁ। প্রত্যেকের সঙ্গে রিবস যুক্ত আছে, আচ্ছা, কিন্তু সামনে সব রিবস কিন্তু স্টার্নামে হ্যাঁ প্রত্যেকটা সামনে তো স্টার্নামের সাথে যুক্ত না, যুক্ত নয়। না, কিছু তো ফ্লোটিং আছে, সেই তো নিচেগুলো ফ্লোটিং, যেটা কোস্টাল রিং। হ্যাঁ, এইবার আমাকে বলতে দাও ভালো করে। পিছনে সবাই কিন্তু ভার্টিব্রার বডির সঙ্গে যুক্ত আছে, 12টাই ভালো করে বুঝো। প্রথম 7টা আছে স্টার্নামের সঙ্গে সামনের দিকে, বাকিরা সামনের দিকে আর স্টার্নামকে পায়নি, স্টার্নামে শেষ হয়ে গেছে, রিবসগুলো আরো নিচে সব আছে, T1 পায়নি। থেকে স্টার্ট হয়েছে না? হ্যাঁ, T1 থেকে তো T1 টি
T1, T2, T3, T4, T5, T7 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 অবধি যে লিফটগুলো আছে তারা পিছনে সরাসরি লিপসে এই ভার্টিকাল সমান ভার্টিকাল সঙ্গে আছে, সামনে সরাসরি সেই জন্য এদের বলতে আমরা টু লিফটস বা ভার্টিব্রো স্টার্টার লিফটস হয়েছে। এইবার তারপরে তিনটে 8 নম্বর সাথে যুক্ত হয়েছে, 7 নম্বর 9 নম্বর 8 10 নম্বর 9। এই তিন জোড়াকে বলছি আমরা পিছনে ভার্টিব্রা পাচ্ছি, সামনে স্টার্নাম পেল না, কন্ড্রিয়াম পাচ্ছি, এটা বলছি ভার্টিব্রো কন্ড্রাল লিফট। ভার্টিব্রো কন্ড্রাল লিফট কত জোড়া হলো? 3 জোড়া ভার্টিব্রো কন্ড্রাল। হ্যাঁ, ভার্টিব্রো কন্ড্রাল লিফটে তিনটে না, 3 জোড়া, 7 জোড়া 7 জোড়া 7 জোড়া ভার্টিব্রো স্টার্টার, 7 জোড়া ভার্টিব্রো স্টার্টার, 3 জোড়া ভার্টিব্রো কন্ড্রাল, আর 2 জোড়া হচ্ছে প্লোটিন। আবার তার মানে এখান থেকে আমরা লিফটের ক্লাসিফিকেশন পেয়ে গেলাম। স্যার সব জোড়া বলে 3 জোড়া তাই তো টোটাল আর বলতে পারবো না, বলা দেখা যাচ্ছে। লাস্টে আমি একবার টেনে দিচ্ছি, সবাই ভালো করে শুনে নাও। আমরা ভার্টিব্রাল কলামটা করছি, করতে গিয়ে প্রথমে আমরা 7টা সার্ভাইকাল ভার্টিব্রা করে ফেলেছি, ঠিক আছে? তারপরে আমরা 12টা থোরাসিক ভার্টিব্রা করছি। সেখানে বললাম যে থোরাসিক ভার্টিব্রা অন্যান্য ভার্টিব্রার থেকে কোন জায়গায় আলাদা না, বলেছি যে এই ভার্টিব্রার যে বডি তার যে ল্যাটারাল ওয়াল মানে গায়ে যে হাড়, যে যখনই একটা হাড় যুক্ত হবে এইরকম তো বেশ সমতল একটা এরকম চিহ্ন থাকে, তাকে বলি আমরা ফ্যাসেট। ওই রকম রিবস, ফ্যাসেট ফর দ্য রিবস, যেহেতু রিবস যুক্ত হচ্ছে সেই জন্য ওর নাম হচ্ছে ফ্যাসেট ফর দ্য রিবস। এইরকম রিবসের জন্য ফ্যাসেট প্রতিটা থোরাসিক ভার্টিব্রার বডিতে থাকবে। এইটা দেখে আমরা ওদেরকে আইডেন্টিফাই করতে পারি যে এইটা থোরাসিক ভার্টিব্রা। কোনো কোশ্চেন মানে কোনো কথা নেই আর হয়ে গেল। এইবার বলেছিলাম এই 12টা যে রিবস যুক্ত হবে, এই 12টা রিবস তো পেছন দিকে থোরাসিক ভার্টিব্রার মধ্যে যুক্ত হলোই, কোনো কোশ্চেন কোনো নেই, কিন্তু সামনে কিন্তু স্টার্নামের সঙ্গে সবাই স্টার্নামের সঙ্গে যুক্ত নয় বলেছি। প্রথম 7খানা স্টার্নামের সঙ্গে যুক্ত, যাদেরকে আমরা ট্রু রিবস বলি বা টিপিক্যাল রিবস বলি বা ভার্টিব্রো স্টার্নাল রিবস বলি, এতগুলো নাম বলতে পারি, ঠিক আছে? তারা হচ্ছে 7 জোড়া, প্রথম 7 জোড়া, 1 2 3 4 5 6 7। তারপরে 8 9 10 পিছনে ভার্টিব্রার সঙ্গে যুক্ত হয়, শুধু সামনে রিবসের সঙ্গে যুক্ত হয়, সেটাকে বলি ভার্টিব্রো কন্ড্রাল রিবস। বুঝে গেল? এরা হচ্ছে অ্যাটিপিক্যাল প্রকৃতি। আর দুটো লাস্টে রইল, তারা শুধু ভার্টিব্রার সঙ্গে যুক্ত, সামনে আর কারোর সঙ্গে যুক্ত গেঁথে থাকে, দে আর ফ্লোটিং, ভেসে থাকে, তাই ইট ইজ কল্ড ফ্লোটিং রিবস। তার মানে 12 জোড়া রিবসের হিসাব হয়ে গেল। প্রথমে যদি ক্লাসিফাই করতে হয় তোমরা দুটো ক্লাসিফিকেশন করবে, টিপিক্যাল অ্যাটিপিক্যাল, ঠিক আছে? টিপিক্যাল 1 থেকে 7, অ্যাটিপিক্যাল अगेन ডিভাইডেড ইনটু 2, এটা হচ্ছে ভার্টিব্রো কন্ড্রাল ফ্লোটিং। ভার্টিব্রো কন্ড্রাল 8 9 10, ফ্লোটিং 11 12। হয়েছে তো? আর কোনো কোশ্চেন হবে না এখান থেকে। এইবার কথা হচ্ছে তারপরে 5টা বড় বড় ভার্টিব্রা থোরাসিকের পরে থাকে, তাদেরকে বলি আমরা লাম্বার ভার্টিব্রা, যাদেরকে চিহ্নিত করি L1 L2 L3 L4 L5। এই L5 ভার্টিব্রা একটা বনি কেজের সঙ্গে যুক্ত হয়, বুঝতে পারছো? যার মধ্যে মেনলি অন্যান্য বনি কেজের সঙ্গে যুক্ত হয় বটে, কিন্তু অ্যাকচুয়ালি যুক্ত হয় তার পরবর্তী ভার্টিব্রার সঙ্গে। তার পরবর্তী ভার্টিব্রাটা হচ্ছে S1, মানে স্যাক্রাল, ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রা। কিন্তু স্যাক্রাল ভার্টিব্রা গুলো এমন প্রকৃতিগত ভাবে কি করা আছে, জোড়া অবস্থায় 5খানা জুড়ে গিয়ে একটা সিঙ্গেল ট্রায়াঙ্গুলার বেশ শক্তপোক্ত বোনস তৈরি করেছে, তাকে বলি আমরা স্যাক্রাম। তাকে বলি আমরা স্যাক্রাম। এই স্যাক্রামের তোমার
যে ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রাল বডি আছে, সেই বডির যে সুপিরিয়র সারফেস আছে, সেই সারফেসের সঙ্গে তোমার L5 ভার্টিব্রাল লোয়ার সারফেস একটা ইন্টারভার্টিব্রাল ডিস্কের মাধ্যমে যুক্ত হয়। এবং শুধু ওইখানেই নয়, যতগুলো ভার্টিব্রা আছে, একটা ভার্টিব্রা একটা ইন্টারভার্টিব্রাল ডিস্ক, তারপর আর একটা ভার্টিব্রা, আবার একটা ইন্টারভার্টিব্রাল ডিস্ক, আর একটা ভার্টিব্রা, এরকম একটা করে মাঝে একটা ভার্টিব্রাল ডিস্ক দেওয়া আছে, যেটাতে দুটো হাড় যাতে ডাইরেক্টলি সরাসরি সংঘর্ষ না হয়। বোঝা গেল? তো এইভাবে আস্তে আস্তে আমরা এইখানে পেলভিক রিজনে চলে এলাম। পেলভিক রিজনে এসে আর কিছু নেই। পেলভিক রিজনে তার হাড়গুলো আছে লম্বা হাড়, পেলভিসটা একটু কল্পনা করে নিতে হবে আমাদের। দুদিকে দুটো হিপবোন আছে, মাঝে আছে স্যাক্রা। হিপবোন গুলো সামনে এরকম ভাবে এসে যুক্ত হয়েছে। এই যুক্ত যে জয়েন্টটা তৈরি করেছে, একটা ইম্পর্টেন্ট জয়েন্ট, দ্যাট ইজ পিউবিক জয়েন্ট। এর অপর নাম হচ্ছে সিম্ফাইসিস পিউবিস, যেটা একটা পয়েন্ট ফর গাইনোকোলজি, অবস্টেট্রিক্স, এগুলোতে সিম্ফাইসিস পিউবিস। এই একটা হিপবোন, এই একটা হিপবোন। হিপবোন হচ্ছে একটা ফ্ল্যাট বড় বোন, সেখানে তিনটে হাড়ের মিশ্রণে তৈরি হয়েছে। ইনিশিয়ালি তারা তিনটে হাড় ছিল, ইলিয়াম, ইসিয়াম, পিউবিস। ইলিয়াম উপরে চারটা অংশটা, ইলিয়াম, তারপর পিছন দিকে হচ্ছে ইসিয়াম, বেশ মোটা, সামনের দিকে সরু সরু, দ্যাট ইজ পিউবিস। এই হিপবোন আর এই হিপবোনের দুটোরই পিউবিস আছে। এই দুটো পিউবিস সামনে এরকম ভাবে মিলিত হয়েছে, তারপরে ফ্ল্যাট হয়ে আছে। আর এর গায়ে দুটো বড় বড় গর্ত আছে, লাবু আছে, দ্যাট ইজ কল্ড অ্যাসিটাবুলাম। দুটো বড় বড় গর্ত আছে, যে গর্তগুলোর মধ্যে এই যে বলটা দেখছো, এই যে হাড়ের যে বলটা দেখছো, এটা ঢুকে যায় না হবে, making a joint that is called hip joint. Hip joint তৈরি করে। তার মানে তোমার এই হিপবোনের যে ল্যাটারাল সাইডে যে অ্যাসিটাবুলাম থাকে, সেই অ্যাসিটাবুলামে এই যে এই সবচেয়ে লম্বা হাড়, যার নাম হচ্ছে ফিমার। ফিমার তো এই ফিমারের যে আপার এন্ডের মধ্যে যে তোমার হেডটা আছে, ফিমার এটা বলে হেড অফ দ্য ফিমার, ঠিক আছে? এইটা হচ্ছে নেক, এগুলো হচ্ছে টোকেনটা, এটা টোকেনটা, লেসার টোকেনটা, ঠিক আছে? তাই হেড, নেক, এটা টোকেনটা, লেসার টোকেনটা, এটা যে স্যাপ, এটা হচ্ছে লোয়ার এন্ড, ঠিক আছে? তো এই যে আপার এন্ডে যে তোমার হেড আছে, এই হেডটা অ্যাসিটাবুলামের সঙ্গে যুক্ত হয়ে, মিলিত হয়ে এখানে হিপ জয়েন্টটা তৈরি হচ্ছে। ইট ইজ বল এন্ড সকেট টাইপ অফ জয়েন্ট। এটাও বল এন্ড সকেট, এই যে বল আর এর একটা সকেট হচ্ছে বল এন্ড সকেট টাইপ অফ জয়েন্ট। তাহলে হিপ জয়েন্ট কিভাবে ফর্মেশন হয় আমরা জেনে গেলাম। তারপরের অংশটা আসছে স্যাপ, তারপরে লোয়ার এন্ড। লোয়ার এন্ডের মধ্যে অনেক ঘটনা আছে এখানে। হ্যাঁ, লোয়ার এন্ডের যে বনি আর্টিকুলেশন, সেখানে দেখো এই যে হাড়টা পাচ্ছ, এই যে আপার এন্ড আর এই যে এর লোয়ার এন্ড, এরা ভাবে যুক্ত হয়। দেখো যুক্ত হয়েছে। আর যুক্ত হওয়ার পরে দেখো এইখানে অংশটা, দেখো এখান থেকে নিয়ে একটা ফাঁকা জায়গা দেখা যাচ্ছে। Yes, এইখানে দেখো চমৎকার, তাহলে এখানে একটা হাড় লেগেছিল, তাহলে এইটা হচ্ছে প্যাটেলা। এই প্যাটেলা আর এই হচ্ছে আপার এন্ড অফ দা টিবিয়া, আপার এন্ড অফ দা টিবিয়া। আর এখানে প্যাটেলা, আর হচ্ছে এটা হচ্ছে লোয়ার এন্ড অফ দা ফিমার।
এই নিয়ে হচ্ছে তোমার কি জয়েন্ট, নি জয়েন্ট। বোঝা গেল? তার নি জয়েন্টের যে বোনি আর্টিকুলেশন সেখানে আমরা তিনটে হাড় পাচ্ছি। একটা যে প্যাটেলা পাচ্ছি, লোয়ার আপার এন্ড অফ দা টিবিয়া, টিবিয়া পাচ্ছি, লোয়ার এন্ড অফ দা। ফিমার। বোঝা গেল? এইবার এই হাড়টার দেখো এই সাইডে একটা অ্যাসিড। ফ্যাসেট রয়েছে, এটাকে বলছি ফিবুলার ফ্যাসেট। টিবিয়া, ফিবুলার ফ্যাসেট, ঠিক আছে? এই ধারটা হচ্ছে তোমার ফিবুলা। এর এই যে দেখছো ফ্যাসেটটা এইখানে এরকম ভাবে যুক্ত থাকে, মেকিং এ জয়েন্ট কল টিবুলা, টিবিয়া, আপার ফিবুলা, টিবিও টিবিউলার ফিবুলার জয়েন্ট। জয়েন্ট। বুঝতে পারলেন? নাম বলা কোনো সব কিছু নয়। উপরে আবার আবার টিবিও, এটা হচ্ছে টিবিয়া, টিবিয়া, এটা ফিবুলা, টিবিও ফিবুলা টিবিউলার জয়েন্ট। টিবিয়া হাড় আর আপার এন্ড অফ দ্য ফিবুলার বোন, এই দুটো এইখানে যুক্ত হয়ে আপার টিবিও ফিবুলার জয়েন্ট তৈরি হচ্ছে। আর এই নিচে দেখো, নিচে এরা যুক্ত হচ্ছে এখানে টার্সাম, লোয়ার টিবিও ফিবুলার জয়েন্ট। দেখতে পাচ্ছ? এখানেও দেখো হাতের মধ্যে দেখো ধারালো দুটো বর্ডার পাচ্ছি, একটা পাতলা চামড়া দিয়ে এই হাড়গুলো একে অপরের সাথে টানে বাঁধা থাকে। এখানেও এটাকে বলছি আমরা ইন্টারঅসিয়াস মেমব্রেন। কারণ আমি ওখানে পড়া থেকে বলেছিলাম, যখনই যেখানে যেখানে আমরা এই হাড়ের মধ্যে এরকম পর্দা দিয়ে বাঁধন পাবো, দুটো হাড়ের মধ্যবর্তী তারা যেহেতু অবস্থান করছে, সেই জন্য ওর নাম ওই একটাই হবে, ইন্টারঅসিয়াস মেমব্রেন। বুঝে গেল? তাহলে এই দুটো হাড়ের পাশাপাশি আমরা বনি অ্যাটাচমেন্ট গুলো বুঝে নিলাম, তাদের নামগুলো চিনে নিলাম। এটা টিবিয়া, এটা হচ্ছে ফিবুলা। আর একটা কথা বলার আছে, সেটা হচ্ছে তোমার এটার আর একটা নাম আছে, দ্যাট ইজ কল্ড সিন বোন। সিন বোন বলি, কমন কলর বলি, দেখবে যারা ফুটবল খেলে সিন গার্ড, সিন গার্ড। তো এই যে দেখো স্মুথ অ্যান্টারোমিডিয়াল সারফেস, এই যে স্মুথ অ্যান্টারোমিডিয়াল সারফেস দেখো স্মুথ, এই যে সাবকিউটেনিয়াস অ্যান্টারোমিডিয়াল সারফেস, সাবকিউটেনিয়াস। প্রত্যেকটা হাত বুলিয়ে দেখো চামড়ার নিচে এই সারফেসটা তোমরা পাচ্ছ, এটা হচ্ছে অ্যান্টারোমিডিয়াল সারফেস। ঠিক আছে? সামনে অথচ একটু মিডিয়াল, সেই জন্য এর নাম হচ্ছে অ্যান্টারোমিডিয়াল সারফেস। এটাকে বলছি আমরা অ্যান্টারোল্যাটারাল সারফেস, আর এদিকে বলছি পোস্টেরিয়র সারফেস। এর স্যাপ্টের মধ্যে অসংখ্য ফিচার্স আছে, সেসব বললে তো পাগল হয়ে যাবে। অতটুকু আমি যাচ্ছি না, তোমাদের জাস্ট জিনিসটা শেখাচ্ছি। যে জিনিসটা 10 দিনে আমাকে হাঁটতে ছিঁড়ে নেওয়া যাবে, সেখানে অত ডিটেল সম্ভব নয়। ঠিক আছে? তো এটা বলে দিচ্ছি আমি, যেটা ইম্পর্টেন্স পয়েন্ট, দ্যাট ইজ দ্য অ্যান্টারোমিডিয়াল সারফেস ইজ সাবকিউটেনিয়াস, অর্থাৎ চামড়ার নিচে আছে। যখন আমরা শরীরে জল জমেছে কি জমেনি সেটা জানার জন্য একটা টেস্ট করি, আগের দিন বলেছিলাম ইডিমা টেস্টিং, পিটিং বলে, পিটিং। এই যে জায়গাগুলো আমাদের হাড়ের চামড়ার নিচে হাড় আছে, সেই জায়গাগুলো আমরা টিপে ছেড়েছি, পিটিং টেস্ট করা। এই জায়গাটা পিটিং টেস্ট করা, বুঝতে পেরেছি? আর একটা বলছি ইন্ডিকেটিং পয়েন্ট, সেটা হচ্ছে এই দেখো একটা হাড়ের উঁচু অংশ আর এই একটা হাড়ের উঁচু অংশ, এই দুটোকেও তোমরা কিন্তু বাইরে থেকে রিয়েলাইজ করতে পারবে, দে আর অলসো সাবকিউটেনিয়াস। এটাকে বলছি আমরা, একটাকে বলছি মিডিয়াল ম্যালিওলাস, এটাকে বলছি ল্যাটারাল ম্যালিওলাস। তোমরা পাটা দেখো দুদিকে একটুখানা উঁচু উঁচু হয়ে আছে, গোড়ালির যে এটা আছে, জয়েন্টটা আছে, ওই জয়েন্টটাকে কি জয়েন্ট বলি? এটা তো হিপ জয়েন্ট গেল, এটা গেল তোমার নি জয়েন্ট, আর এটা অ্যাঙ্কেল জয়েন্ট।
অ্যাঙ্কেল জয়েন্টটা লক্ষ্য করে দেখো, দুদিকে উঁচু উঁচু দুখানা হাড় আছে, এদিকে একটা উঁচু হয়ে আছে, এদিকে একটা উঁচু হয়ে আছে। তারা কিছু নয়, এইটা হচ্ছে মিডিয়ালি যেটা আছে, ভেতরের দিকে যেটা আছে এইটা, এই হাড়ের অংশটা, আর ল্যাটারালি যেটা আছে সেটা হচ্ছে এই হাড়ের অংশ। এইগুলোর নাম হচ্ছে অ্যানাটমিক্যালি ম্যালিওলাস। যেহেতু ল্যাটারাল দিকে আছে, ল্যাটারাল ম্যালিওলাস is the body of the fibula, medial malleolus এটা হচ্ছে পার্ট অফ টিবিয়া, এটা টিবিয়ার অংশ medial malleolus, lateral malleolus হচ্ছে ফিবুলার অংশ। দুটো they are also subcutaneous, এখানেও আমরা ফিটিং টেস্ট ঠিক আছে। এইবার লাস্টের দিকে চলে এসেছি আমরা। এই হাড়গুলো কতগুলো আবার যেটা বললেন আপার ফিবুলার জয়েন্ট আর লোয়ারটা কি বললেন? লোয়ার, হ্যাঁ লোয়ার টিবিয়াল ফিবুলার। আর বলেছি ওই যে লোয়ার, যে লোয়ার টিবিয়াল ফিবুলার জয়েন্ট, আর মানে লোয়ার তোমার এদিকে হচ্ছে টার্সাল বোনের সঙ্গে, হ্যাঁ টার্সাল বোনের সঙ্গে এরা তো যুক্ত হবে, তাই তো? তো টার্সাল বোনগুলোর মধ্যে এটা এই হাড়টা মেইনলি একটা হাড়ের উপরে থাকে, দ্যাট ইজ কল্ড ক্যালাস। বেশ তার চৌকো শক্তপোক্ত কুঁচো, হাড়ের কুঁচো। তার থেকেও বড় কুঁচোটা হচ্ছে, সবচেয়ে বড় কুঁচোটার নাম হচ্ছে, বলো, যেটা হিল তৈরি করে, ওটা হচ্ছে আমার হিল তৈরি করে যেটা ক্যালকেনিয়াম। ক্যালকেনিয়াম, ভেরি গুড। ক্যালকেনিয়াস যে হাড়টা আছে, ক্যালকেনিয়াম, ওটা ওয়ান অফ দা টার্সাল, ঠিক আছে? টার্সালই তো, এটা হচ্ছে টার্সাল, ওটা টার্সাল। টার্সাল বড় সবচেয়ে টার্সালটা হচ্ছে তোমার ক্যালকেনিয়াস, যেটা গোড়ালি তৈরি করছে, ওই উঁচু হয়ে আছে হিল, হিল দেখো, জুতোর হিল যেখানে সাপোর্ট পাচ্ছে, দ্যাট ইজ তোমার ক্যালকেনিয়াম। তার উপরে আছে ট্যালা, ক্যালকেনিয়ামের একটা খাঁজ আছে, সেই খাঁজে ট্যালাসটা সেট আপ হয়ে যায়, এরকম উঁচু হয়ে এরকম এখানটা একটা খাঁজ তৈরি হয়ে যায়, খাঁজে ট্যালাসটা সেট আপ হয়ে যায়, সেই ট্যালাসের উপরে এইটা আবার সেট আপ। তাহলে হাড়ভাড়া বলা যেটা, ওটা কি ওই ওটা ক্যালকেনিয়ামের পিছনটা, ক্যালকেনিয়াম স্পার, ওটাকে আমরা মেডিকা বলি ক্যালকেনিয়াম স্পার, অ্যাকচুয়ালি গোদা বাংলা বলি হাড় বেড়েছে, তোমার গোড়ালির হাড় বেড়েছে, বুঝতে পেরেছো? তো ক্যালকেনিয়াস স্পার বলেছে, বুঝবে না? তো ওই যে ক্যালকেনিয়াস হাড়টা, ওইটার গোড়াটা অনেক সময় বিকৃত হয়ে যায়, তার জন্য অনেক জ্বালা যন্ত্রণা হয়, ঠিক আছে? অধিকাংশ যেটা হয়তো ফিমেলদের বেশি হয়, ক্যালকেনিয়াস স্পারটা ফিমেলদের বেশি হয়, যন্ত্রণা করার জন্যই হোক বা তোমার অন্য কোনো অ্যানাটমিক্যাল এর জন্যই হোক, ঠিক আছে? তো অন্য কন্ট্রোভার্সিয়াল ব্যাপার, সব কেউ প্রমাণিত নয়, শুধু প্রচলিত, হ্যাঁ, অর্থাৎ আমরা ওদিকে যাবই। আচ্ছা, এইবার এই যে নিচে এরা এই যে হাড়টা রয়েছে, এই ট্যালাসের সঙ্গে যুক্ত হয়ে ওখানে তোমার একটা জয়েন্ট তৈরি হচ্ছে, সেই জয়েন্টটাকে বলছি আমরা অ্যাঙ্কেল জয়েন্ট, ঠিক আছে? এইবার ওই ট্যালাস এরকম আছে, সংখ্যায় কটা ট্যালাস? এই ট্যালাস বলছি, কার্পাল, কার্পাল সাতটা। 7টা, হাতে আছে 8টা, পায়ে 7টা। ওই জন্য একটা তো ক্যাটালগ দিয়ে ধরেছি। কেন ওই হাঁটুতে চলে এসছে? হ্যাঁ, এখানে তো নেই এক্সট্রা। মোট টোটাল হচ্ছে স্যার হাতে 30টা হাত, মানে 30টা হাত, পায়েও 30টা হাত, একটা পায়ে একটা হাতে। এবার 30টার মধ্যে যে যে একটা কম পড়ছে, প্যাটেলাটা ওইখানে কম পড়ছে। এখানে প্যাটেলা আছে বলে হয়ে যাচ্ছে তোমার টার্সাল বোন হয়ে যাচ্ছে 7 নাম্বার, ঠিক আছে? টার্সাল বোনের সঙ্গে ওই যে আছে ওগুলো মেটাটার্সাল বলছি, তারপরে ফ্যালেঞ্জেস। ফ্যালেঞ্জেস, সব কাউন্টিং এক। ফ্যালেঞ্জেস সব এক, খালি টার্সালের ওটা 8টা সব। মেটাটার্সালও এক, ফ্যালেঞ্জেসও এক, ঠিক আছে? কারণ ফ্যালেঞ্জেস তো নামও চেঞ্জ হয়, ফ্যালেঞ্জেসই আছে, অর্থাৎ ফ্যালেঞ্জেস হচ্ছে 14 56টা, 56টার নাম হচ্ছে ফ্যালেঞ্জেস, বুঝে গেল? হ্যাঁ, 8টা কার্পাল আর 7টা হচ্ছে টার্সাল, হয়ে গেল কটা? 15। 8টা 7টা 15টা,
তাই না? 15টা যদি 56টা, 206টা হাড়ের নাম 56টা দুটো প্যালেট, আমি কি নিবন্ধ করবো, তাই না? বলে হাতে তোমার 7টা 8টা 16টা আছে, কাট পাবে, তাই তো? মেটা কাট পালে এখানে 5টা 10টা মেটা কাট পাবে, 16 আর 10 কত হচ্ছে 26, ওখানেও তাই তোমার 7টা আর হচ্ছে 10টা 17টা 30টা। তো এরকম ভাবে কাউন্ট করে করে দেখা যায় 206টা হাড়ের নাম কিছুই নয় বলা, বুঝতে পেরেছো? তো আমরা মোটামুটি 206টা হাড় সম্বন্ধে আমরা জ্ঞান লাভ করে ফেললাম অলরেডি, ঠিক আছে? এইবার আমাদের একটা সিস্টেম কমপ্লিট হয়ে গেল, দ্যাট ইজ হুইচ মেইনটেইন দ্য স্ট্রাকচার অফ আওয়ার বডি বা বডি ফ্রেমওয়ার্ক। এবার এই ফ্রেমওয়ার্কের ভেতরে আমাদের শরীরের মধ্যে মেনলি 3টে ক্যাভিটি তৈরি হয়ে গেল। একটা হচ্ছে এখানে ক্যাভিটি তৈরি হলো, যেখানের মধ্যে ব্রেন আছে, নার্ভাস সিস্টেমের একটা হেড অফিস, হ্যাঁ, এবং আমাদের বডির হেড অফিস বলা যেতে পারে, কারণ বিভিন্ন সিস্টেমের সেন্টার, হায়ার সেন্টার গুলো সব ওই ব্রেনেই অবস্থান করছে। রেসপিরেটরি সেন্টার বলো, হার্ট সেন্টার বলো, কার্ডিয়াক সেন্টার বলো, সব সেন্টারই ব্রেনের মধ্যে অবস্থান করছে, ঠিক আছে? এছাড়াও আরো দুটো ক্যাভিটি আমাদের শরীরের মধ্যে তৈরি হয়ে গেল। একটা হচ্ছে এখানে চেস্টের মধ্যে একটা ক্যাভিটি হলো, আর পেটের মধ্যে একটা ক্যাভিটি হলো, থোরাসিক ক্যাভিটি আর অ্যাবডোমিনাল ক্যাভিটি। আমাদের বর্ডার লাইন দিয়ে গেছে, আমাদের খুব স্পিডি এগোতে হবে, তবে অ্যানাটমি কবে বর্ডার দিল, কি ডিসেম্বরে কবে বর্ডার লাইন দিল? 29শে ডিসেম্বর যে রবিবার হচ্ছে, তার আগের রবিবারটা আর 7 দিন আগে কি হচ্ছে 22শে ডিসেম্বর, তাহলে 22শে ডিসেম্বর অবধি আমাদের লাস্ট ক্লাস। তাহলে আজকে কতই নভেম্বর, এই মাসে আর আছে কোনো রবিবার, আর একটা রবিবার আছে এই মাসে, তাই তো? আর ওই মাসে 3টা, আর কটা রবিবার পাবো? 10টা রবিবার পাবো। আর 5 না 4 সামনে এই মাসে একটা, ওই মাসে 4টা রবিবার পাবো। এই 4টে রবিবারে 4 দিনের মধ্যে 4 দিনের মধ্যে অ্যানাটমি ফিজিওলজি আমার নামে দিতে হবে, ঠিক আছে? তো সেইভাবে আমাকে এবার এগোতে হবে, মানে একদম মালগাড়ি থেকে আমাকে এবার রেলগাড়ি করতে হবে, ঠিক আছে? তো আমি যতটা চেষ্টা করবো এর মধ্যে অ্যাজ এ হোল টোটালিটি অনুযায়ী আমরা এই করব, ঠিক আছে? তো এইখানে আমাদের যে মধ্যচ্ছদা, এই মধ্যচ্ছদাটা বডিটাকে দুটো পার্টে ভাগ করেছে। মধ্যচ্ছদার নিচেরটাকে আমরা বলি লোয়ার পার্ট অফ দ্য বডি, মধ্যচ্ছদার উপরের অংশটাকে বলি আমরা আপার পার্ট অফ দ্য বডি, মানে ছাদ বাংলা কথায় ছাদ। হ্যাঁ, এটা একটা ছাদ। এই ছাদ, এইটার একটা তলা আছে লোয়ার, নিচের তলা, আর এই বুকের মধ্যে একটা তলা হয়েছে, হ্যাঁ, চেস্ট হয়েছে, এখানে ক্লাভিকল দুটো এদিকে আছে, গিয়ে তারপরে এইখানে একটা ক্যাভিটি তৈরি হয়েছে, দ্যাট ইজ কল্ড thoracic cavity বা thoracic cavity। কেসটা হচ্ছে হার্ট থেকে তৈরি হচ্ছে খাঁচাটা, তাকে বলছে thoracic cage। এবার তাতে মাংস দিয়ে করে ওয়াল গেটে যে ভেতরে যে ক্যাভিটিটা পেলাম, সেই ক্যাভিটি হচ্ছে thoracic cavity। আচ্ছা, তাহলে আমরা এই অ্যানাটমি করতে গিয়ে দুটো এখানে আমাদের বডি দুখানের মধ্যে দুটো কেজ পেলাম, একটা হচ্ছে এই দুটো ক্যাভিটি পেলাম, একটা হচ্ছে thoracic cavity, একটা অ্যাবডোমিনাল ক্যাভিটি, ঠিক আছে? এই ক্যাভিটি গুলোর মধ্যে বিভিন্ন অর্গান গুলো অবস্থান করছে বিভিন্ন সিস্টেমের মাধ্যমে, বুঝতে পারলে? তো এইখানে আমরা এই যে বুকটা যখন করবো, এখানে দুটো ভাইটাল অর্গান পাবো, এখানে দুটো ভাইটাল অর্গান পাবো, এটা হচ্ছে এল, এটা হচ্ছে এইচ, দুদিকে দুটো লাংস আর মাঝে হচ্ছে হার্ট। আর কি পাবো না, দুটো নল, এখান দিয়ে দুটো নল নেমে যাচ্ছে,
একটা এ দিয়ে একটা হচ্ছে ট্রেকিয়া, একটা নল এসে দুটো ভাগে দুটো লাঞ্চে ঢুকে যাচ্ছে। ট্রেকিয়ার পিছন দিক দিয়ে আর একটা ইসোফেগাস নল লাঞ্চে যেটা ডায়াফ্রামকে ভেদ করে পেটে নেমে আসছে। ঠিক আছে, এইরকম কনসেপ্টটা শুধু অ্যানাটমি মানে হচ্ছে আমাদের বডির কনসেপ্ট, এবং সেটা আমি কত সহজে পেতে পারি। এই হচ্ছে সোজা উপায় সবচেয়ে, যে আমার বডিটাকে কল্পনা করার জন্য, বিভিন্ন সিস্টেমগুলোকে রিয়েলাইজ করার জন্য, বিভিন্ন অর্গানের সঙ্গে যে কোঅর্ডিনেশন হয়েছে, হয়ে গিয়ে এক একটা করে সিস্টেম তৈরি হয়েছে, এবং সেই সিস্টেমগুলো আমাদের নিজেদের মধ্যে যে কোঅর্ডিনেট হয়ে চালিত হচ্ছে, যার জন্য আমাদের একটা বডি ইউনিফর্মলি চলছে, যার জন্য আমরা কিছুই বুঝতে পারছি না আমার কোথায় নাক আছে, কোথায় মাথা আছে, কোথায় চোখ আছে, কোথায় হাতের আঙুল আছে, মুখ আছে, আমি কিছু বুঝতে পারছি না। কিন্তু একটা যখন মুখের একটুখানি অংশ যদি একটু ডিফর্মিটি হয়, তখন এখানে টিপ 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 করে যন্ত্রণা অনুভব হবে, তখন আমার মনে হবে যে আমার একটা আঙুলের ডগা আছে বা মুখের একটা গোড়া আছে। তার আগে কিন্তু কোনো মনে নেই আমার কোথায় কি আছে। তার মানে কি আমাদের বডিটা অ্যানাটমি, তাদের ফাংশন, ফিজিওলজি একটা হারমোনিয়াসলি প্লে করছে, যেখানে ইউনিফর্মলি একটা বডি তার পারফর্মটা প্লে করতে পারছে উইদাউট এনি ডিস্টারবেন্স, বুঝতে পারছেন, স্পন্টেনিয়াসলি। তো যেখানে আমরা এই যে সিস্টেমগুলো করবো, যেমন ধরো এখানে দুটো লাংস, এই লাংস গুলো দুটো এই দুটো অর্গানের সঙ্গে আরো কিছু নল বা চ্যানেল যুক্ত হয়ে একটা সিস্টেম তৈরি করছে, দ্যাট ইজ কল্ড রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেম। এইবার এর সঙ্গে আমরা নলগুলো জুড়ে দিয়ে ওই সিস্টেমটাকে আলাদা করে নিয়ে ওই সিস্টেমটা সম্বন্ধে স্টাডি করব। স্টাডি করে বোঝার চেষ্টা করবো যে রেসপিরেটরি সিস্টেম কি জিনিস, কি কি নিয়ে গঠিত, কোথায় অবস্থান করে তারা, আর তারা কি কাজ করে, সবই হয়ে যাবে। আবার এইখানে যখন এইটুকুন দুটো নল নামছে, আর একটা নল নামছে ডায়াফ্রামকে ভেদ করে এইখানে এরকম পেটে নেমে আসছে। পেটে নেমে নলটা বিভিন্ন ভাবে এরকম বিভিন্ন অংশে বিভক্ত হয়ে লাস্ট অফ অল এরকম ভাবে একটা ওপেনের মাধ্যমে শরীর থেকে ওপেন করছে। তার মধ্যে অনেকগুলো অর্গান আছে, সেই অর্গানগুলো জুড়ে জুড়ে তখন একটা সিস্টেম তৈরি হয়েছে, দ্যাট ইজ জিআই সিস্টেম। বা ডাইজেস্টিভ সিস্টেম, আরো বড় করে বললে ডাইজেস্টিভ সিস্টেম। ঠিক আছে, এইবার এই ডাইজেস্টিভ সিস্টেম, ওখানে যেমন রেসপিরেটরি সিস্টেম, এই দুটো সিস্টেম বললাম, এই দুটো সিস্টেমের এবার আমি কেটে আনছি। দেখো, যখন রেসপিরেটরি সিস্টেম বলেছিলাম তাদের মেন অর্গান হচ্ছে দুটো লাংস। এই লাংস গুলোর সঙ্গে নল, এই যে নলটা যুক্ত হচ্ছে, দ্যাট ইজ ট্রেকিয়া। না আংটির মতো কিছু রিং থাকে, এটাকে উইন্ড পাইপও বলে। ট্রেকিয়াটা দুটো ভাগে ভাগ হচ্ছে, ঠিক আছে, ব্রঙ্কাস। ব্রঙ্কাস আবার রাইট সাইডে তিনটে, লেফট সাইডে দুটো ভাগ হচ্ছে, তারপর আরো ভাগ হচ্ছে, আরো ভাগ হচ্ছে, এবার ব্রঙ্কিয়াল টিউব তৈরি করে ফেলছে। এই ব্রঙ্কাসটার পরে যারা ভাগ হচ্ছে তাদেরকে বলছে আমরা ব্রঙ্কিওল। এই ব্রঙ্কিওল গুলোকে তিনটে জেনারেশনে ভাগ করা হয়, ঠিক আছে, কিন্তু এরা মোটামুটি ধরে নাও 21 থেকে 23 বার এরকম বিভাজিত হতে থাকে ব্রঙ্কিওল। লাস্টে গিয়ে ব্রঙ্কিওলের লাস্ট যে ভাগ হচ্ছে তার ধরনগুলো এরকম গোল গোল বেলুনের মতো হয়ে গিয়ে লাংস অ্যালভিওলি তৈরি হয়ে যাবে। তার মানে এই যে ট্রেকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল হয়ে অ্যালভিওলি, এটা একটা চ্যানেল নল, যার মাধ্যমে বায়ুটা বাইরে থেকে
নস্ট্রিল নাকের যে ফুটো নস্ট্রিল, তারপরে নেজাল ক্যাভিটি, তারপরে ন্যাজোফ্যারিং, তারপরে ল্যারিংস। এই এতগুলো অঙ্গ আছে এর বাইরে, যেগুলো এই মুখমণ্ডল থেকে নিয়ে গলার মধ্যে অবস্থান করছে। তো যখন আমরা নিঃশ্বাস টানছি, এই নস্ট্রিল দিয়ে এয়ারটা নেজাল ক্যাভিটি হয়ে ন্যাজোফ্যারিংস হয়ে ল্যারিংসে যাচ্ছে, ল্যারিংস হয়ে তারপর ট্রেকিয়ার মধ্যে ঢুকে পড়ছে। ট্রেকিয়া দিয়ে বাহিত হয়ে এই ব্রঙ্কাস দিয়ে ব্রঙ্কিওল হয়ে একদম লাং অ্যালভিওলি, এই যে এরকম বেলুনের মতো যে ফুলে যাচ্ছে, এই লাং অ্যালভিওলির মধ্যে এসে পৌঁছাচ্ছে। আবার যখন নিঃশ্বাস ছাড়ছি, লাং অ্যালভিওলি থেকে বায়ুটা আবার ওই সেম পথে বাইরে বেরিয়ে যাচ্ছে। অ্যালভিওলাই স্যাক। হ্যাঁ, মানে এখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হয়। আমি ওই বর্ডারিকে শুনে গেছি, এখন জানি গ্যাসের আদান প্রদান হচ্ছে। ইন্সপিরেশন, এইখান থেকে যে বায়ুটা আছে ওই অ্যালভিওলি, আবার যে এক্সপ্রেশন করছি ওই অ্যালভিওলিতে যে বায়ু জমা থাকছে সেইটা আবার বাইরে করছে। ইন্সপিরেশন একই পথে। ইন্সপিরেশন, এক্সপিরেশন, ইন্সপিরেশন, এক্সপিরেশন, দ্যাট ইজ কল্ড মেকানিজম অফ রেসপিরেশন। এইটা ঘটাতে কারা সাহায্য করছে না, আমাদের দুটো লাংস আর চেস্ট ক্যাভিটি, চেস্ট ক্যাভিটির সঙ্গে যুক্ত আর এসব সারাউন্ডিং যে সমস্ত মাসেলস আছে, ইন্টারকস্টাল মাসেলস গুলো আছে, রিবস আছে, স্টার্নাম আছে, অল প্রত্যেকের সহযোগিতায় একবার চেস্ট ক্যাভিটিটা এক্সপ্যান্ড করছে, একবার চেস্ট ক্যাভিটিটা ডিক্রিজ করছে। যখনই কোনো জায়গায় এক্সপ্যান্ড করে, তার ভেতরে যদি কোনো ইলাস্টিক কোনো অর্গান থাকে, সে খুলে উঠবে, আর সঙ্গে সঙ্গে তাদের ইন্টারনাল প্রেশারটা কমে যাবে। আবার যখন কোনো জিনিস এরকম ডিক্রিজ করবে, তার ভেতরের অর্গানটাও ডিক্রিজ করবে, তার ভলিউমটাও ডিক্রিজ হবে, ইন্টারনাল প্রেশারটা বাড়বে। তাই তো এই লজিকটা মনে রাখতে হবে, ইন্সপিরেশন এক্সপিরেশন এই লজিকই হচ্ছে। অর্থাৎ যখন আমরা ইন্সপিরেশন নিচ্ছি, তখন কি হচ্ছে, স্টার্নাম এগিয়ে যাচ্ছে, রিবস গুলো এলিভেটেড হচ্ছে, কারণ হচ্ছে না ইন্টারকস্টাল যে মাসেলস গুলো আছে তাদের কন্ট্রাকশনের জন্য। আর কি হচ্ছে না, ডায়াফ্রামটা নিচে নেমে যাচ্ছে, তার ফলে চেস্ট ক্যাভিটির আয়তন বেড়ে যাচ্ছে, তার পরবর্তীকালে লাংসেরও আয়তন অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে। তখনই লাংসের ভেতরের প্রেশার, ইন্টারনাল পালমোনারি প্রেশার ফল করছে, এটা বাইরের অ্যাটমসফিয়ারিক প্রেসারের থেকে কম হচ্ছে, তখনই বায়ু বাইরে থেকে নস্ট্রিলের মাধ্যমে ওই লাংসে গিয়ে প্রবেশ করছে। দ্যাট ইজ কল্ড ইন্সপিরেশন। এটা হচ্ছে ইন্সপিরেশনের মেকানিজম এবং ইট ইজ অ্যাক্টিভ প্রসেস, whereas expiration is a passive one, because যারা যারা যে যে জায়গা থেকে ডিফ্লেক্ট হয়ে গেছিল তারা আবার তাদের নিজের জায়গায় ফিরে আসছে। তার জন্য স্টার্নাম তাদের জায়গায় ফিরে এলো, রিবস ফিরে এলো, ফলে থোরাসিক কেজের আয়তন কমে গেল, লাংসেরও প্রেশার দিল, লাংসেরও ভলিউম কমে গেল, তারপরে ইন্ট্রাপালমোনারি প্রেশারটা বেড়ে গেল, তারপরে ওটা অ্যাটমসফিয়ারের থেকে যেমন বেশি হলো, বাইরে থেকে এই পালমোনারি থেকে গ্যাসটা বাইরে নস্ট্রিলে বেরিয়ে গেল। দ্যাট ইজ expiration. Inspiration, expiration, inspiration. One inspiration, one expiration equal to one respiration. Respiration. আর এক মিনিটে যতগুলো রেসপিরেশন হচ্ছে, দ্যাট ইজ কল্ড রেসপিরেটরি রেট। রেসপিরেটরি রেট বোঝা গেল? একটা ইন্সপিরেশন একটা এক্সপিরেশন মিলিয়ে হচ্ছে একটা রেসপিরেশন। এইরকম মিনিটে যতগুলো রেসপিরেশন হচ্ছে তাকে বলছি আমরা রেসপিরেটরি রেট। হিউম্যান রেসপিরেটরি রেট কত? 16 থেকে 18 পার মিনিট। ঠিক আছে?
যে মুখ, মুখ থেকে পুরো একটা ক্যাভিটি উপবাহর এক দুটো পুড়ে ফেলেছি, চিবাচ্ছি। তো তারপরে একটা নল, তারপরে পেটে এসে ফুলে গেল একটা থলি, তারপরে আবার নল হয়ে গেল। এরকম বিভিন্ন অংশ নিয়ে একটা সিস্টেম তৈরি হলো, দ্যাট ইজ কল্ড ডাইজেস্টিভ সিস্টেম। এই সিস্টেমের বিগিনিং হচ্ছে মাউথ আর এন্ড হচ্ছে অ্যানাল অরিফিস। এইখানে কন্টিনিউয়াস একটা প্যাসেজ, এইখান দিয়ে একটা গুলি খেয়ে নিলে ওই পায়খানার সাথে বেরিয়ে যায়, ফুলের আর্টিকেল থেকে বেরিয়ে যায়। কি করে সম্ভব? নিচে একটাই ওয়ে। এটা কমন উদাহরণ করে দিলাম, যেগুলো প্র্যাকটিক্যালি তোমরা দেখেছো। তো তার মানে কি, এইখান থেকে নিয়ে ওই অবধি যে নলটা রয়েছে, ওই নলটা হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম। এই সিস্টেমের মেন উদ্দেশ্য কি, আমরা যে সমস্ত খাদ্য খাবার খাই, সেই খাদ্য খাবারগুলোকে আমাদের বডির শোষণ উপযোগী করে খাই। তার জন্য কি করতে হয় না, আমরা যে কম্পাউন্ড, সলিড, কমপ্লেক্স খাবারগুলোকে খাই, সেগুলোকে ওরা ভেঙে 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 সরলতম ফর্মে নিয়ে যায়, যে যার মাধ্যমে আমাদের ওই সরলতম ফর্মগুলো বডি শোষণ করে নিয়ে আমাদের পরিপুষ্ট করে, সোজা হিসাব। তো সেই যে যন্ত্রটার মধ্যে এই ক্রিয়াগুলো চলছে, that is digestive system, health, digestion of food materials. ক ধরনের ফুডে আইটেম থাকে, আমরা যত ফুড খাই তার মধ্যে কতগুলো আইটেম থাকে? প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট। প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, জল, ভিটামিন, মিনারেল। ঠিক আছে, এই ছটা বলবে, ছটা মৌলিক উপাদান যে কোনো খাদ্য বস্তুর মধ্যেই থাকে। সেটা আমি ভাত খেলে সেখানেও ছটা আছে, মাংস খাবো সেখানেও ছটা আছে, একটা ফল খাবো সেখানেও ছটা আছে, মিনিমাম। আরো এক্সট্রা কিছু থাকলেও থাকতে পারে। ঠিক আছে, তো এই ছটা প্রাইমারি উপাদান হচ্ছে খাদ্যের উপাদান। যদি বলে খাদ্যের উপাদান কি কি, তখন তোমরা বলবে খাদ্যের উপাদান মেনলি 6। একটা হচ্ছে প্রোটিন, একটা হচ্ছে কার্বোহাইড্রেট, একটা হচ্ছে ফ্যাট, একটা হচ্ছে ওয়াটার, মিনারেল এন্ড ভিটামিনস। খোলা বন্ধ করছে দুটো লিপ, লিপস্টিক দিচ্ছ। এই লিপ গুলো হচ্ছে আমাদের দরজা, মুখের দরজা। কিছু নেই, সবাইকারই আছে, আমার কাছে তোমার আছে। তোমরা লিপস্টিক খাও, আমি বলছি না, এই ভাত। আচ্ছা, এবার দেখো এই মুখটাকে এবার চিন্তা করো তুমি একটা গহ্বর হয়ে। আমি অনেকবার বলেছি তোমাদের যখন ওই জন্ডিস, তারপরে অ্যানিমিয়া সব দেখাবার জন্য আমি বলেছিলাম, দেখবে এটা কি কি আছে? দুপাটি দাঁত আছে, একটা জিভ আছে, বাক্কাল মুখাস মেমব্রেন আছে, প্যালেট আছে, সামনে একটা হার্ট, একটা সফট, তার নিচে ফ্যারিংস আছে, ল্যারিংস আছে, আর ওখানে যে গাঁটগুলো আছে, জুলা আছে, গ্লটিস আছে। ঠিক আছে, তো এখানে কি করে এরা? অনেক কিছুই কাজ করে, কিন্তু আমি যেহেতু ডাইজেস্টিভ সিস্টেম বলছি, তো এদের আমি শুধু ডাইজেস্টিভ অংশটাই নেব। ডাইজেস্টিভ অংশে কারা হেল্প করছে? জিভ। জিভ কি করছে? একটা ইম্পর্টেন্ট অর্গান অফ বাক্কাল ক্যাভিটি। সে কি করছে? যে সমস্ত খাদ্য বস্তুগুলো আমরা খাচ্ছি, প্রাথমিকভাবে আগে তার টেস্ট আইডেন্টিফাই করছে, কোনটা টেস্টি, কোনটা কাকে দেবো, কাকে নেবো না, কাকে ছু করে ফেলবো আর কাকে ঢুকাবো, সে কিন্তু জাস্টিফাই করে দিচ্ছে। এটা একটা কাজ, বলতে হবে না, এটা দেওয়ার নয়, এটা একটা কাজ। কেন করলাম? নিলাম না, আমার বডি নিল না। কে নিল না? জিভ নিল না। তো স্বাদ হলো একটা ইম্পর্টেন্ট পার্ট অফ ডাইজেশন, যারা টেস্টিফাই দ্য ফুড। ফুড গুলোকে আগে টেস্টিফাই করছে, কোনটা বডিকে ও দেবে আর কোনটা ফেলে দেবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওর সারাউন্ডিং এ বডি মিউকাস মেমব্রেন বা ক্যাভিটির মধ্যে 3 জোড়া গ্রন্থি আছে, যারা কনস্ট্যান্টলি রস সিক্রেশন করে যাচ্ছে। তাদেরকে বলছে আমরা স্যালাইভা।
লালা রস তেঁতুলটা সামনে ধরলে টস টস করে পড়ছে, ফুচকা দেখলে জিভে জল চলে আসছে। এই যে কোথা থেকে আসছে? এই যে আমাদের যে সালাইভারি গ্ল্যান্ড আছে জিভের নিচে, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, লিঙ্গুয়ালের নিচে যেটা বলছি, ম্যান্ডিবুলের গায়ে, তারপর প্যারোটিড এখানে আছে, কিন্তু তার ওপেনিংটা তো গালে আছে। সেকেন্ড মোলার যে টিথ আছে তা দুটো উপরে সেকেন্ড মোলার টিথ, নিচে সেকেন্ড মোলার টিথের মাঝখানে যে গালের অংশটা ওখানে দেখবে ওপেনিং অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড। মুখটা ফেলে সামনে তেঁতুল রাখবে, দেখবে ওইখানটা দিয়ে টস টস করে জল পড়ছে, দেখা যাবে। তোমরা যদি চেষ্টা করো দেখতে পাবো মুখের মধ্যে ওপেনিং, যেটা সালাইভারি প্যারোটিড গ্ল্যান্ড থেকে এসে বাক্কাল মিউকাস মেমব্রেন ওপেন করছে, গালের মধ্যে ওপেন করছে। তো গালের দুদিক থেকে এদিকে প্যারোটিড মধ্যে এদিকে এখানে এদিকে লেভেলটাও বলে দিলাম, সেকেন্ড মোলার টিথ দুটোর গ্যাপে দেখবে। আচ্ছা, এরা কি করছে? এই যে গ্ল্যান্ড গুলো আছে তাদেরকে একসাথে বলছি সালাইভারি গ্ল্যান্ড। তাহলে আমাদের শরীরে কতগুলো সালাইভারি গ্ল্যান্ড আছে? তিন জোড়া। তিনটে বলবে না, থ্রি পেয়ার্স অফ সালাইভারি গ্ল্যান্ড। তারা কি কি? প্যারোটিড, সাবলিঙ্গুয়াল, ম্যান্ডিবুলার, সাবম্যান্ডিবুলার আর সাবম্যান্ডিবুলার। এদের কাজ কি? এরা রস সিঞ্চরণ করে, যে রসটাকে একত্রে আমরা বলি স্যালাইভা, লালা রস। একত্রে এদেরকে আমরা একত্রে বলি লালা গ্রন্থি। আমাদের শরীরে তিন জোড়া লালা গ্রন্থি আছে, এক জোড়া প্যারোটিড, এক জোড়া সাবলিঙ্গুয়াল, এক জোড়া সাবম্যান্ডিবুলার। ঠিক আছে? এবং এই 6টা গ্ল্যান্ড এরা আমাদের ডাইজেশনে হেল্প করে, প্লাস আরো অনেক কিছু করে। যেমন এই যে আমি বক বক করে বকছি, যদি সালাইভা সিক্রেশন না হতো আমি এই 2 ঘন্টা ধরে বক বক করে বকতে পারতাম না। অর্থাৎ ইট হেল্পস আর্টিকুলেশন অর স্পিচ, অর্থাৎ কথা বলতে সাহায্য করে। কারণ মুখকে সবসময় সালাইভারি জুস সিক্ত রেখেছে বলে আমরা জিভটাকে নাড়তে পারছি, হাইড্রেট করে রেখেছে বলে আমরা নাড়তে পারছি, কথা বলতে পারছি। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, সালাইভার মধ্যে লাইসোজাইম বলে জীবাণুনাশক একটা এনজাইম থাকে। এই তো মুখ আমি তো বলছি এখানে অনেক জীবাণু, এরা কনস্ট্যান্টলি আমার মুখ দিয়ে ঢুকে যেতে পারে, কিন্তু ঢুকে আমার শরীরকে এফেক্ট করতে পারবে না। কেন না? তাদের মধ্যে যে লাইসোজাইম আছে, ওই লাইসোজাইম এনজাইম গুলো ওই জীবাণুগুলোকে ধ্বংস করে। আর এর সঙ্গে আর কি করে না, এর সঙ্গে খাদ্য হজমকারী এদের মধ্যে এনজাইম থাকে 2 ধরনের, একটা হচ্ছে টায়ালিন আর একটা হচ্ছে মল্টেজ। টায়ালিন আর মল্টেজ এই দুটো এনজাইম থাকে। টায়ালিন কি করে? টায়ালিন সিদ্ধ শর্করা, কাঁচা শর্করা নয়, কিন্তু বয়েল স্টার্চ, যেমন আলু সেদ্ধ, ভাত, এরা হচ্ছে বয়েল স্টার্চ। এদেরকে ভেঙে ভেঙে মল্টেজে পরিণত করে টায়ালিন। আর মল্টেজ কি করে? এই মল্টেজ যে টায়ালিন যেটুকু মল্টোজ তৈরি করলো, সেই মল্টোজকে ওরা গ্লুকোজে পরিণত করে। মল্টেজ করে মল্টোজ থেকে গ্লুকোজে, আর টায়ালিন করে সেদ্ধ শ্বেতসার থেকে মল্টোজ অব্দি ভেঙে ভেঙে নিয়ে আসে। প্রাইমারি ডেক্সট্রোজ, সেকেন্ডারি ডেক্সট্রোজ, টার্মিনারি ডেক্সট্রোজ করে এরকম তোমার মল্টেজ অব্দি আসে। এরপরে মল্টোজকে মল্টেজ এনজাইম গ্লুকোজে কনভার্ট করে। না আমি এখন বলবো না, এখন তোমার এগুলো আছে সব বই। আমি শুধু কি করবে? টায়ালিন কি করে? সিদ্ধ শ্বেতসারকে টায়ালিন মল্টোজে পরিণত করে, এইটুকু লিখতে পারো। হ্যাঁ, ওইটুকু। এইবার মল্টেজ যে বাকি এনজাইমটা রয়েছে ও গ্লুকোজে পরিণত করে। এইবার এখানে দেখা যাচ্ছে আমরা যত বয়েল স্টার্চ খাই তার সবটা কি এরা করতে পারে না।
এরা অনলি 10%। 10% এরা ওই বয়েল স্টার্চকে তোমার গ্লুকোজে পরিণত করছে। অনলি 10, 90% আরো অন্য জায়গা আছে, তাই তো? সেগুলো পরে যখন সেই জায়গাগুলো আসবে সেই জায়গাতে যাবে। মুখ দিয়ে যখন আরো কি কাজ, মুখগহ্বরের এই যে দাঁতগুলো আছে আমাদের, খাদ্য বস্তুগুলোকে ভেঙে 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 ক্র্যাশ করে আরো ছোট ছোট খণ্ডে বিভক্ত করে দেয়, যাতে হজম হতে সুবিধা হয়। তাহলে মুখগহ্বরের কাজ কতগুলো এখনো পর্যন্ত বলে দিলাম। লালারস ক্ষরণ করা, যে লালারস আমাদের কথা বলতে সাহায্য করে, যে লালারস আমাদের শ্বেতসারকে হজম করতে সাহায্য করে। এছাড়াও লালারসের মধ্যে জীবাণুনাশক এনজাইম থাকে, তারা বিভিন্ন ধরনের জীবাণুগুলো মুখ দিয়ে যখন যারা ঢোকার চেষ্টা করে তাদেরকে মেরে ফেলে। আর দাঁতগুলো কি করে না, আমাদের খাদ্য বস্তুকে ভেঙে 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 ভেঙে। জিভ কি করে, জিভ আমাদের খাদ্যগুলোকে টেস্টিফাই করে, প্লাস এদিক ওদিক মেরে চেড়ে তাদেরকে দাঁতে ভাঙতে সাহায্য করে। জিভ না থাকলে তুমি এই পার্টি থেকে এই পার্টিতে আবার এদিকে চিবাতে অসুবিধা হচ্ছে, এদিকে সব জীবের সাহায্য। তাহলে জীব খাদ্য বস্তুগুলোকে মুখগহ্বরে নরম চরণ করতে সাহায্য করে, ডিগ্লুটেশন করতেও সাহায্য করে, আর দাঁত কি করে ওদেরকে ভেঙে 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 ছোট 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 খণ্ডে পরিণত করে। আর লালারস কি করে, ওদের উপরে অ্যাকশন করে, করে খাদ্য বস্তুগুলোকে সিদ্ধ শ্বেতসার যত আছে, প্রোটিন ফ্যাট এদের উপরে কিছু করতে পারে না এরা, প্রোটিন ফ্যাটকে ছেড়ে দেয়, ও যেতে দেয়, ঠিক আছে? কিন্তু সিদ্ধ কাঁচা শ্বেতসারকেও ছেড়ে দেয়। সিদ্ধ শ্বেতসারের 10% এরা কি করে, ভেঙে ভেঙে গ্লুকোজে পরিণত করে পাঠিয়ে দেয়। বোঝা গেল? এইবার খাদ্যগুলো গ্রাসনালী দিয়ে সোজা এরকম একটা বড় থলির মধ্যে এসে পড়ে, যে থলিটার নাম হচ্ছে STOMACH, স্টমাক। অর্থাৎ জিআইটাকে মানে এই যে নলটা, এটা হচ্ছে ইসোফেগাস, ওই ইসোফেগাস। এই ইসোফেগাস একটা নল, যেটা খাদ্য বস্তুগুলোকে মুখগহ্বর থেকে স্টমাকে নিয়ে যেতে সাহায্য। বোঝা গেল? এটা অ্যাকচুয়ালি প্যাসেজ, এর মধ্যে হজম কত খাবার কন্ট্রোভার্সিয়াল ব্যাপার আছে, এখনো পর্যন্ত সেইভাবে আলোচিত হয়ে ওঠে। এর পরবর্তী যে স্টেপ হজমের, সেটা হচ্ছে স্টমাককে ঘিরে। স্টমাকের 3টে অংশ, যেখানে তোমার এই যে এটা মাছ, তারপরে একটা খাদ্যই হচ্ছে, এটা যে ফান্ডাস, এইটা হচ্ছে এই যে নর হওয়ার আগে এখানে অংশ হচ্ছে বডি, এইটা হচ্ছে পাইলোরা। পাইলোরা যে দুটো পার্ট, একটা হচ্ছে অ্যান্ট্রা, একটা হচ্ছে ক্যানা, আর এখানে স্ফিংটার থাকে, পাইলোরিক স্ফিংটার। এই স্ফিংটার একসাথে সমস্ত খাদ্য বস্তুগুলোকে নিচে যাতে একসাথে না গিয়ে পৌঁছায় কন্ট্রোল করে, হিট কন্ট্রোল করে। যেমন আমাদের দুর্গা ঠাকুরের দিকে এখানে দড়ি ফেলছে, ওখানে দড়ি ফেলছে, এটা একটা দড়ি, কিছুটা পাঠিয়ে দিয়ে ফেলে দিল, দাঁড়াও, এরকম করে, মানে যাতে ওই উন্নত প্যাসেজ সরু, ওভারক্রাউডেড না হয়, এটা ওই জন্য এই সিস্টেম। এখানে স্ফিংটার, পাইলোরিক স্ফিংটার, এইখানেও একটা স্ফিংটার আছে ইসোফেগাস দিয়ে, যাতে স্টমাক থেকে জিনিস আর আমার ব্যাগে না ফিরে যায়, তার জন্য এখানে একটা স্ফিংটার দিয়ে কন্ট্রোল করা থাকে, দ্যাট ইজ কার্ডিয়াক স্ফিংটার। এই কার্ডিয়াক স্ফিংটারটা স্যার বোথ ওয়ে উপরে যায়, কখনো নিচেও না, মানে মেনলি ওদের কাজ হচ্ছে উপর থেকে নিচে নামতে দেওয়া, কিন্তু নিচে থেকে উপরে না উঠতে দেওয়া। কিন্তু কোনো ক্ষেত্রে মানে যখন রিফ্লেক্স নরমাল, যখন কোনো ক্ষেত্রে রিফ্লেক্স তৈরি হয়, সেই রিফ্লেক্সের জোরে ওরা বোথ সাইড কাজ করে। এক আর দুই হচ্ছে কোনো ডিফর্মিটি থাকলে তখন ওরা
both type কাজ করে। One example is hiatus hernia. hiatus hernia ওইখানে এই স্ফিংক্টারে গন্ডগোল থাকে, যার জন্য এই ঠিক মতো বন্ধ হতে পারে না। এই স্টমাকের অ্যাসিড যুক্ত জল আমার এগেন রিফ্লেক্স করে ইসোফেগাসে পৌঁছে যায়। বুঝতে পেরেছেন? তার ক্ষেত্রে অনেক ধরনের কমপ্লিকেশন গ্রো করে। তো যা ওগুলো পরবর্তী সার্জিক্যাল ব্যাপার, ওটাও নয়। আমাদের নরমালি জানতে হবে এই যে ইসোফেগাস এসে তোমার একটা এক্সপ্যান্ডেড সবচেয়ে বড় চওড়া অংশ অফ দ্য জিআই সিস্টেম ইজ স্টমাক। স্টমাক হচ্ছে একটা থলির মতো, যেখানে যত খাদ্যবস্তু, এর দুটো কাজ, একটা হচ্ছে স্টোর করা আর দুই হচ্ছে হজম করা। স্টোর করে এবং হজমও করে। হজম বলতে এই কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যবস্তুকে কোনো কিছু চটায় না বা হজম করে না। বোঝা গেল? কার্বোহাইড্রেট খাদ্যগুলোকে এরা শুধু স্টোর রাখে, ওর উপরে কোনো এদের হজম করার কোনো এনজাইম নেই। সোজা দিলাম। তার মানে স্টমাকের মধ্যে প্রোটিন পরিপাককারী আর ফ্যাট পরিপাককারী এনজাইম অবস্থান করে। কোন ধরনের তোমার কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যবস্তুগুলোকে হজম করার কোনো এনজাইম স্টমাকের মধ্যে নেই। এই বেসিক কথাটা মাথায় ঢুকিয়ে রাখো। তবে তার মানে স্টমাকের মধ্যে আমাদের দু ধরনের এনজাইম আছে, যারা দু ধরনের খাদ্যবস্তুকে হজম করে। তারা কি কেমন ভাবে করে জানতে পেরে গেল? তার মানে প্রোটিন জাতীয় যে খাদ্যবস্তুগুলো আছে, সেই প্রোটিন জাতীয় খাদ্যবস্তুকে হজম করতে সাহায্য করে গ্যাস্ট্রিক জুস, তার নাম কি? পেপসিন। তার মানে এই স্টমাকের মধ্যে প্রোটিন জাতীয় খাদ্যবস্তুগুলোকে পেপসিন ডাইরেক্টলি কিছু করতে পারে না। পেপসিন ডাইরেক্টলি প্রোটিনের উপরে কোনো কাজ করতে পারে না। তো কি করে স্যার? প্রোটিন প্রথমে যদি অ্যাসিডের সঙ্গে মিশে অ্যাসিড মেটাপ্রোটিন না হয়, তবে কিন্তু এনজাইম তার উপরে কোনো কাজ করবে না। তার মানে আমাদের স্টমাকে আরো কাজ আছে, অর্থাৎ এনজাইম ক্ষরণ ছাড়াও অ্যাসিড বলে একটা জিনিস আছে, যেমন হচ্ছে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণও এই স্টমাক করে। তার ফলে কি হয়? আমরা যে প্রোটিনগুলো খাই, প্রথমে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংমিশ্রণে ওরা অ্যাসিড মেটাপ্রোটিনে পরিণত হয়। অ্যাসিড মেটাপ্রোটিনের উপরে পেপসিন কাজ করে না। পেপসিন ওই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড পেপসিনকে পেপসিনোজেনে পরিণত করে। বুঝে গেল? পেপসিনোজেন অ্যাসিড মেটাপ্রোটিনের উপরে কাজ করে তাদেরকে প্রাইমারি প্রোটিওজ, সেকেন্ডারি প্রোটিওজ, টারশারি প্রোটিওজ করে পেপটনে নিয়ে যায়। তারপরে পেপটন থেকে আরো ভাঙতে লাস্ট অফ অল অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। এই অ্যামাইনো অ্যাসিড হচ্ছে সিম্পল ফর্ম অফ প্রোটিন। এখানে যত আমরা প্রোটিন খাচ্ছি, সবটাই যে স্টমাক হজম করছে তা কিন্তু নয়। এরা এখানে 40% মতো প্রোটিনকে ভেঙে ওই রকম অ্যামাইনো অ্যাসিডে পরিণত করতে পারে। বাকি প্রোটিন আবার অন্য জায়গায় হজম করে। স্যার, তাহলে প্রোটিন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে মিক্সিং করে বা বানিয়ে করে অ্যাসিড মেটাপ্রোটিন হবে। অ্যাসিড মেটাপ্রোটিনের পর তারপর কি হচ্ছে? পেপসিনের সঙ্গে পেপসিনোজেনের সঙ্গে বিক্রিয়া করে প্রাইমারি প্রোটিওজ, সেকেন্ডারি প্রোটিওজ, টারশারি প্রোটিওজ, হ্যাঁ, যেমন ভেঙে আলটিমেটলি পেপটন হবে। পেপটন থেকে আরো ভেঙে অ্যামাইনো অ্যাসিড হবে। এই অ্যামাইনো অ্যাসিড হচ্ছে সিম্পল ফর্ম অফ প্রোটিন। যেমন কার্বোহাইড্রেটের সিম্পল ফর্ম কি? গ্লুকোজ। কার্বোহাইড্রেট ভেঙে কি হবে? গ্লুকোজে পরিণত হবে। তারপর নেবে সেরকম প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হবে। তারপর নেবে সেরকম ফ্যাট ভেঙে গ্লিসারল বা ফ্যাটি অ্যাসিডে পরিণত হবে, তবে শরীর নেবে। এইগুলোকে তাদের সিম্পল ফর্ম বলা হয়। মেন তিন জাতীয় খাবার খাচ্ছি, যদি বলি কার্বোহাইড্রেটের সিম্পল ফর্ম কি, তুমি তখন বলবে গ্লুকোজ। প্রোটিনের সিম্পল ফর্ম কি? ফ্যাটের সিম্পল ফর্ম ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। তো এরা এই যে জিনিসগুলো খাচ্ছি, তাদেরকে ভেঙে এই তলতম ফর্মে নিয়ে আসা হচ্ছে একমাত্র জিআই সিস্টেমের। বোঝা গেল? তো এইরকম স্টমাকে এইরকম হজম হতে তারপর এখানে হচ্ছে স্ফিংক্টার আছে। এই স্ফিংক্টার যে পরবর্তী অংশ ডিওডিনাম। ডিওডিনাম হচ্ছে
যখন তোমার স্টমাক অব্দি এলো, তারপরে যে নল তৈরি হলো, ওই নলটাকে বলছি আমরা ইন্টেস্টাইন। বুঝে গেল? তার মানে চারটে মেন অংশ, মুখ বরাবর, তারপর হচ্ছে গলবিল, তারপর হচ্ছে গ্রাসনালি মানে হচ্ছে ইসোফেগাস, তারপর হচ্ছে স্টমাক, তারপর হচ্ছে অঙ্গ। বুঝে গেল? অন্ত্রের মধ্যে দুটো পার্ট, একটা হচ্ছে ক্ষুদ্রান্ত, একটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন আর লার্জ ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনের তিনটে পার্ট, একটা হচ্ছে ডিউডিনাম, জেজুনাম, ইলিয়াম। আর লার্জ ইন্টেস্টাইনের 6-7টা পার্ট, একটা হচ্ছে সিকাম, অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, তারপরে রেকটাম, অ্যানালয়েড। এইগুলো হচ্ছে এদের নাম। তার মানে এরা প্রত্যেকে কিন্তু অন্ত্র। তার মানে ইন্টেস্টাইনের দুটো পার্ট আগে পার্ট করবে ইন্টেস্টাইন। ইন্টেস্টাইনের দুটো পার্ট, একটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন, একটা লার্জ ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনের তিনটে পার্ট করবে, ডিউডিনাম, জেজুনাম, ইলিয়াম। লার্জ ইন্টেস্টাইনের 6-7টা পার্ট করবে, সেখানে সিকাম, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেকটাম, অ্যানালয়েড। যেটাকে আমরা বলছি এক কথা, ঠিক আছে? এই দুটো সিস্টেম আজকে আমি পড়িয়ে দিলাম, তোমরা আবার পড়ে নেবে। এরপরে আমরা সিস্টেম গুলোকে এরকম ভাবে আস্তে আস্তে এগিয়ে যাবো, কারণ অজস্র সিস্টেম আমাকে 3-4টে ক্লাসের মধ্যে শেষ করতে হবে। এরপরে তোমাদের চাপ নেবার কিছু নেই, এরপরে যে নোটটা যেটা আসবে আমি নোট ধরে ধরে বুঝিয়ে দিতে থাকবো, যে তোমাদের একটা নোটে এগুলো সব নোটে পেয়ে যাবো? না, পাবো না? এটা তো অনেক ফার্স্ট বলছি আমি, মানে একদম অরিজিনাল আমি যে মেডিকেল সায়েন্সের যে ব্যাপারগুলো বলছি, তোমাদের নোট কিন্তু তা বলবে না। তোমাদের নোট পরীক্ষায় লেখার জন্য খাপছাড়া আরো ইনসাইজ করা আছে, বুঝতে পেরেছো? যেটুকু দরকার সেইটুকু আছে। আমি তো অ্যাজ এ হোল বলছি, অ্যাজ এ হোল এত পাবে, নোটটা এত বড় হয়ে যাবে, ওই 24টা পাতার নোট হবে না। তো ওখানে পুরা পয়েন্টে কিছু কিছু আছে যেগুলো তোমরা লিখে পাস করবে, ঠিক আছে? কিন্তু আমি যখন পড়াবো মানে অ্যাজ এ হোল পড়াবো এরকম ভাবে। এখান থেকে এইবার নোটটাও আমি বুঝিয়ে দেবো তোমাদের, তবে তোমাদের লিখতে অসুবিধা